এবারে শুধু কি দেখবো না, আমরা শুধু নর্মাল জিনিস দেখতে পেয়ে গেছি, আমরা এর অ্যাবনর্মাল কি হচ্ছে সেটাই আমরা যখন জানতে পারবো, যখন এটা বাড়লে কি হয়, এটা কমলে কি হয়, এটা বাড়লে কি হয়, এইটুকু জেনে নিয়ে আমাদের এবিজি অ্যানালাইসিস হয়। কিডনির বন্ধু লাংসের বন্ধু কিডনি, এরা দুজনকে প্রচুর ভালোবাসে, বাবা মায়ের মতো, ঠিক যেমন তার ছেলেকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, ঠিক এইখানেও লাংস অ্যান্ড কিডনি নিঃস্বার্থভাবে একটা মধ্যে ভালোবাসে। এই বাইকার্বনেট এইদিকে বেরোবে না, বাইকার্বনেট স্টুলের মাধ্যমে পাস হবে। সো স্টুল যদি বেশি হয় বাইকার্বনেট বেরিয়ে যাবে, বাইকার্বনেট বেরিয়ে গেলে কি হয়, অ্যাসিডিটি। কেন হবে? ফুললি কম্পেনসেট মানে পিএইচ নর্মাল থাকবে, এখানে পিএইচ নর্মাল না, তো ফুললি কম্পেনসেটের কোনো কোশ্চেন এখানে আসছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিরিয়াল নেক্সট স্টেপ। তো আজকে আমরা একটা যে সমস্ত সাবজেক্টগুলো পড়াচ্ছিলাম, তো তার থেকে আজকে একটা অন্য একটা শুধুমাত্র একটা ছোট্ট কনসেপ্ট নিয়ে আজকে আমরা ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে এবিজি অ্যানালাইসিস। সেটা কি না, আর্টেরিয়াল ব্লাড গ্যাসেস, অর্থাৎ এটা কি আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওয়ান শট করবো আজকে আমরা এটা। অর্থাৎ এক কথায় এই ভিডিওটাতেই আজকে আমরা সম্পূর্ণ এবিজি অ্যানালাইসিস সম্পর্কে আমরা সব কিছু জেনে নেবো এই একটা ভিডিওর মাধ্যমেই। আর এখান থেকে প্রত্যেকটা এক্সামে 1 থেকে 2 নাম্বার কিন্তু কনফার্ম। তাই আমরা এটা আশাই করছি যে এইখান থেকে কোশ্চেন আসবে না, এমন কোনো এক্সাম যেহেতু হয়নি, তাই এই টপিকটা আমাদেরকে কিন্তু কভার আপ করতেই হবে, ঠিক আছে? তো আমরা বেশি কথা না বলে আমরা চলে যাব। প্রথমে আমি বলে নিই যে এখানে আমরা প্রথমে একটুকু থিওরিটা আমরা জেনে নেব, দেন আমরা এমসিকিউ এর মাধ্যমে বিভিন্ন যে ছোট্ট ছোট্ট কনসেপ্টগুলো থাকবে সেগুলো আমি ভালোভাবে বলে দেবো, ঠিক আছে? প্রথমে আমরা একটু থিওরি যেটা লাগবে সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? তো আচ্ছা, প্রথমে এবিজি অ্যানালাইসিস। তো এবিজি অ্যানালাইসিস যদি প্রথমে বলি আমি যে এবিজি অ্যানালাইসিস কি, আমরা কেন করবো এটা, এবিজি অ্যানালাইসিসের মধ্যে আমরা কি এমন পাবো যেটা আমরা করলে আমরা বিভিন্ন ডিজিজ সম্পর্কে একটা ধারণা গেইন করতে পারবো। তো এবিজি ফুল ফর্ম থেকে আমরা জানতে পারি সেটা হচ্ছে কি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস। কি কোথা থেকে নেব আমরা ব্লাড যদি নিই, তাহলে আমরা কোথা থেকে নেব, সেটা হচ্ছে আর্টারি থেকে আমরা ব্লাড নেব। সেইখানে যে সমস্ত গ্যাসগুলো আছে আর্টারির মধ্যে, অর্থাৎ ব্লাডের মধ্যে যে সমস্ত গ্যাসগুলো আছে, বিভিন্ন বাইকার্বনেট, CO2, পিএইচ কত, অ্যাকচুয়ালি আমরা কি দেখবো এখানে, যে আমাদের বডিতে অ্যাসিড বেস যেটা আছে সেটা ঠিক আছে নাকি গোলমাল আছে। এক কথায় যদি বলতে যাই তাহলে এটাই, সেটা কি। আচ্ছা আগে বলে নিই, কিন্তু আমাদের কাছে প্রথমে কি আসবে, যদি এটাকে আমরা গল্পের মতো সাজাতে যাই তাহলে কি হবে। প্রথমে একটা পেশেন্ট এলো, আগে পেশেন্ট এলো, তারপরে আমি পেশেন্টের কন্ডিশন দেখলাম। প্রথমেই আমাদেরকে দেখতে হবে কি না, কোন সাইট থেকে আমরা ব্লাড কালেক্ট করবো। কি কি সাইট আছে, একটা হচ্ছে তোমার, আচ্ছা এটা কি, এটা হচ্ছে একটা পেশেন্টের এটা হ্যান্ড, ঠিক আছে? পেশেন্টের হ্যান্ড থেকে প্রথমে আমরা কি পাচ্ছি এখানে দেখো, এটা হচ্ছে রেডিয়াল আর্টারি, এটা হচ্ছে রেডিয়াল আর্টারি, এটা হচ্ছে আলনার আর্টারি, ঠিক আছে? আর এটা হচ্ছে ব্রাকিয়াল আর্টারি। তো ফার্স্ট যখন পেশেন্ট আসবে এবিজি অ্যানালাইসিসের জন্য আমরা প্রথম কোন সাইটটাকে চুজ করব, প্রথম প্রায়োরিটি কি থাকবে আমাদের, প্রথম প্রায়োরিটি হচ্ছে রেডিয়াল আর্টারি, ঠিক আছে? দেন হচ্ছে সেকেন্ড হচ্ছে ব্রাকিয়াল আর্টারি, থার্ড কি আছে, থার্ড হচ্ছে দেখো তোমরা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাবডোমেন, এখান থেকে আসছে আমাদের লেগ স্টার্ট হচ্ছে, এইখানেই আমাদের ঠিক আছে ফেমোরাল আর্টারি। তো এইখানে আমরা একটা ভাস্কুলার এক্সেস করবো ফেমোরাল আর্টারিতে, সেটাকে কি বলছি আমরা, কমন ফেমোরাল আর্টারি। এটা হচ্ছে আমাদের থার্ড সাইট। তো প্রথমে আমরা যখন একটা পেশেন্ট এলো, তার যখন আমাকে এবিজি অ্যানালাইসিস করতে হবে, তখন আমি ফার্স্ট চয়েস কি করবো না, রেডিয়াল আর্টারি থেকে আমাকে ব্লাড কালেক্ট করতে হবে। রেডিয়াল আর্টারি থেকে যদি ব্লাড না কালেক্ট আমার হচ্ছে, তখন আমাকে সেকেন্ড কি দেখতে হবে, ব্রাকিয়াল আর্টারিতে আমি যাবো, ব্রাকিয়াল আর্টারি। এখানে ব্রাকিয়াল আর্টারিও যদি কোনো কিছু প্রবলেম আছে বা কোনো ড্রাগ অ্যাডিক্টেড পেশেন্ট, যার আমরা জানি যে ড্রাগ অ্যাডিক্টেড পেশেন্টের ক্ষেত্রে আমরা অনেক কিছু ভেন বা ভাস্কুলার অ্যাক্সেস করতে পারি না, তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ফেমোরাল আর্টারি যেটা আছে, তখন আমাদেরকে থার্ডলি সেটা আমরা চুজ করবো, ঠিক আছে? এটা কিন্তু খুব কোশ্চেন আছে যে ফার্স্ট প্রায়োরিটি সাইট কোনটা এবিজি অ্যানালাইসিসের জন্য, সেটা হচ্ছে তোমার রেডিয়াল আর্টারি, এটা যেন মনে থাকে, ঠিক আছে? আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, এখানে কনসেপ্ট কি আছে, ছোট্ট একটা জিনিস টেস্ট করতে হবে তোমাকে। যখন তুমি এবিজি অ্যানালাইসিসের জন্য কোনো একটা পেশেন্টকে বেছে নিয়েছো, যার তুমি রেডিয়াল আর্টারি থেকে তুমি ব্লাড নেবে, এটাও ঠিক হয়ে গেছে, তখন তোমাকে একটা টেস্ট করতে হবে যে আলনার আর্টারিতে ঠিকঠাক ব্লাড সার্কুলেশন হচ্ছে কিনা। যদি আলনার আর্টারি ঠিকঠাক ব্লাড সার্কুলেশন না করতে পারে, অর্থাৎ যে আলনার আর্টারি কোনো ব্লকেজ থাকে, তাহলে আমি যখন এই রেডিয়াল আর্টারি থেকে ব্লাড নেব, তখন কি হবে, এই হ্যান্ডে ব্লাডের ডেফিসিয়েন্সি দেখা দেবে, হাইপোক্সিয়া হয়ে যাবে, আলটিমেটলি এই হাতে অক্সিজেন সাপ্লাই কমে গেলে এই হাত গ্যাংগ্রিনে চলে যাবে। তাই আমাদেরকে কি করতে হবে, একটা টেস্ট আছে, সেটা কি টেস্ট, সেটা হচ্ছে অ্যালেন টেস্ট। তো আমাদেরকে যদি কোশ্চেন করা হয় যে এবিজি অ্যানালাইসিসের জন্য আমাকে কোন টেস্ট আগে করে নিতে হবে, যাতে আমি আলনা আর্টারি এবং রেডিয়াল আর্টারি পোটেন্সি অর্থাৎ ঠিকঠাক
আছে কিনা দুটো ব্লাড ভেসেল, তার জন্য আমি কোন টেস্ট করবো না, সেটা হচ্ছে অ্যালেন টেস্ট করবো। অ্যালেন টেস্ট কিভাবে করে? অ্যালেন টেস্ট হচ্ছে, এটা ধরলাম আমি হাত, ঠিক আছে, আমি এখান থেকে, এইটা হচ্ছে আমার রেডিয়াল আর্টারি, এটা হচ্ছে আলনার আর্টারি। তো আমি কি করব, দুটো আঙুল দিয়ে, ইন্ডেক্স আর মিডল ফিঙ্গার দিয়ে আমি এই দুটো আর্টারিকে ফার্স্ট আমি ব্লক করে দেবো কিছুক্ষণের জন্য, ঠিক আছে, প্রেস করে আমি ব্লক করে দেবো। ব্লক করার পর আমি কি বলবো, পেশেন্টকে হাতটাকে মুঠো করতে ছাড়তে, মুঠো করতে ছাড়তে, এভাবে করলো। যখন দেখবো এক সময় দেখা যাবে যে হাতটা সাদা হয়ে যাবে, সম্পূর্ণ কোনো ব্লাড সার্কুলেশন আস্তে আস্তে স্টপ হতে শুরু করেছে না, সো ব্লাড সাদা হয়ে যাবে হাতটা। হাতটা যখন সাদা হয়ে যাবে তখন আমাকে আস্তে আস্তে আলনার আর্টারির দিকটা আমি ছেড়ে দেবো। তারপর দেখবো হাতটা যদি ঠিক আবার নর্মাল, যদি সেই রেড কালারটা ফিরে চলে আসছে, তার মানে কি আছে, আলনার আর্টারিতে কোনো ব্লকেজ নেই। অ্যালেন টেস্ট আমার করে এটা জানতে পারলাম যে কোনো আলনার আর্টারিতে কোনো ব্লকেজ নেই, আমার রেডিয়াল আর্টারিতে আমি ব্লাড নিতে পারি। আমি সেই ব্লাড নিয়ে নিলাম। ব্লাড আমি যখন নিয়ে নিলাম, সেই ব্লাড আমি নিয়ে চলে এলাম। এটা কি, এখানে তোমার আছে, এইখানে তোমার কি আছে, ব্লাড আছে, এইখানে তোমার কি আছে, ব্লাড আছে, ঠিক আছে, তুমি ব্লাড কালেক্ট করে নিয়েছো, ঠিক আছে। এই ব্লাডের মধ্যে আমাদেরকে যখন ব্লাডটা নেবো, তখন আমি কোন সিরিঞ্জ ইউজ করব, কোন সিরিঞ্জ ইউজ করব, কোন সিরিঞ্জ ইউজ করব না, হেপারিনাইজড সিরিঞ্জ আমি ইউজ করব। কেন? হেপারিন কি কাজ করে, অ্যান্টিকোয়াগুলেট, অর্থাৎ ব্লাডকে জমতে দেবে না, তাই আমাকে হেপারিনাইজড সিরিঞ্জ ইউজ করতে হবে, যাতে যখন আমি ব্লাড নেব তখন যাতে না সেই ব্লাড ক্লট হয়ে যায়, ঠিক আছে। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখো। আচ্ছা, আমি ব্লাড নিয়ে নিলাম, এই ব্লাডের মধ্যে কি কি আছে, এই ব্লাডের মধ্যে কি আছে, ব্লাডের মধ্যে অবশ্যই একটা নর্মাল পিএইচ থাকবে, তাই তো। আমি সেগুলো কি কি, আচ্ছা এইখান থেকে আমি একটা করে জিনিস নিতে থাকছি, সেটা কি কি, একটা হচ্ছে পিএইচ, ব্লাডের নর্মাল পিএইচ কত, ব্লাডে আমার CO2, দ্যাট ইজ পার্সিয়াল প্রেসার অফ CO2, PA পার্সিয়াল প্রেসার অফ CO2, সেটা কত নর্মাল রেঞ্জ, আর কি না সেটা হচ্ছে বাইকার্বনেট CO3। এই তিনটে জিনিস আমি কি করব, আমি বেশি ডেপথে যাব না এখানে, কারণ তোমাদের এইটুকু জানলে এক্সামে যে কোশ্চেনটা আসবে সেটা অ্যান্সার দেওয়ার জন্য যথেষ্ট, তাই আমি বেশি ডেপথে যাব না, যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই বলবো, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখান থেকে আর্টারি থেকে ব্লাড আমি পেশেন্টে নিলাম, ব্লাড আমার এখানে কালেক্ট করলাম, হেপারিনাইজড সিরিঞ্জ আমি ইউজ করেছিলাম, সেই হেপারিন থেকে যখন আমি ব্লাড নিয়েছি, সেই ব্লাডের মধ্যে আমার কি কি চেক করতে হবে, এবিজি অ্যানালাইসিসের জন্য আমি তিনটে জিনিস চেক করব। আমি পার্সিয়াল প্রেসার অফ O2 সবসময় আমাকে অ্যাসিড বেস ব্যালেন্সের জন্য আমাকে চেক করতে হয় না, ঠিক আছে। সো আমি কি কি দেখবো, পিএইচ, আচ্ছা পিএইচ নর্মাল কত, পিএইচ নর্মাল রেঞ্জ কত, পিএইচ এর নর্মাল রেঞ্জ ব্লাডের মধ্যে হচ্ছে 7.35 to 7.45। এটা কি না, পিএইচ এর নর্মাল ভ্যালু আমাদের ব্লাডের মধ্যে, ব্লাডের যে নর্মাল পিএইচ সেটা হচ্ছে 7.35 to 7.45, আর যদি আমি একটা সেন্ট্রালি নিতে যাই সেটা হচ্ছে 7.4, ঠিক আছে, এটা হচ্ছে পিএইচ। আচ্ছা, পার্সিয়াল প্রেসার অফ CO2 এটা কত, এটা হচ্ছে 35 to 45 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। এটা হচ্ছে কি, নর্মালি থাকা উচিত ব্লাডে আমাদের পার্সিয়াল প্রেসার অফ CO2 এই 35 থেকে 45 mmHg মধ্যেই থাকা উচিত। এগুলো যতগুলো লিখছি আমি, এগুলো সব নর্মাল রেঞ্জের, ঠিক আছে। আচ্ছা, বাইকার্বনেট কত থাকা উচিত, 22 to 27। অনেক বইয়ে এটা অনেক রকমের লেখা আছে, এটা কোথাও লেখা আছে 26, এটা কোথাও লেখা আছে 28, কোথাও লেখা আছে 29, কিন্তু আমরা এটা অথেন্টিক ভাবে নিচ্ছি 22 to 27, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে নর্মাল রেঞ্জ। তুমি যদি এতটা পর্যন্ত বুঝতে পেরে গেছো, তাহলে তুমি অর্ধেকটা কমপ্লিট। এবারে শুধু কি দেখবো না, আমরা শুধু নর্মাল রেঞ্জ দেখতে পেয়ে গেছি, আমরা এর অ্যাবনর্মাল কি হচ্ছে সেটাই আমরা যখন জানতে পারবো, যখন এটা বাড়লে কি হয়, এটা কমলে কি হয়, এটা বাড়লে কি হয়, এইটুকু জেনে নিলেই আমাদের এবিজি অ্যানালাইসিস কমপ্লিট। কিচ্ছু নেই, খুব সুন্দর ছোট্ট একটা কনসেপ্ট বুঝে গেলেই নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এইবারে একটা জিনিস আছে, সেখানে হচ্ছে এবিজি অ্যানালাইসিস হলো কারো, আচ্ছা কি কি কন্ডিশন হতে পারে তার জন্য, এই যে এগুলো যদি অ্যাবনর্মাল হয়, যদি 7.35 এর নিচে নেমে যায়, যদি CO2 এর থেকে বেশি হয়ে যায়, যদি বাইকার্বনেট এর থেকে কম হয়ে যায়, কি হতে পারে, কি হতে পারে, চারটা কন্ডিশন হতে পারে। কি কন্ডিশন, ধরো কি কন্ডিশন, একটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, দিয়ে হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। সব বলবো এক একটা মানে, প্রত্যেকটার মানে
এই ভিডিওতে সব বলবো, শুধুমাত্র স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু কমপ্লিট। অ্যালকালোসিস, 3 কি মেটাবলিক অ্যাসিডোসিস, আর কি হতে পারে মেটাবলিক অ্যালকালোসিস। কি কি হতে পারে তাহলে? এই যে পিএইচ, তারপর পার্সিয়াল প্রেসার অফ CO2, বাইকার্বনেট, এগুলো যদি অ্যাবনর্মাল হয়ে যায়, অর্থাৎ আমরা জানি যে পিএইচ 7.35 টু 7.45, ঠিক আছে। পিএইচ যদি কমে তাহলে কি হবে, পিএইচ যদি বাড়ে তাহলে কি হবে, পার্সিয়াল প্রেসার অফ CO2 অর্থাৎ CO2 যদি বাড়ে তাহলে কি হবে, CO2 যদি কমে তাহলে কি হবে, বাইকার্বনেট যদি বাড়ে তাহলে কি হবে, বাইকার্বনেট যদি কমে তাহলে কি হবে। এই কোটা কোশ্চেনের উত্তর যদি আমরা মনে রাখতে পারি তাহলে এবিজি কমপ্লিট। এগুলো কি? আচ্ছা, এবারে পিএইচ সম্পর্কে বলে দিই। পিএইচটা কি হয়? পিএইচ কি না, পাওয়ার অফ হাইড্রোজেন, হাইড্রোজেন আয়ন, পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন, ঠিক আছে। আচ্ছা, যদি পিএইচ বাড়তে থাকে তাহলে কি হবে, যদি পিএইচ কমতে থাকে তাহলে কি হবে? নরমাল কত আমাদের 7.35 টু 7.45। এই 7.35 এর যদি নিচে নেমে যায় তাহলে কি হবে, 7.45 এর ওই দিকে যদি বেড়ে যায় তাহলে কি হবে? এইটা হলে অ্যাসিডোসিস, আর যদি বেড়ে যায় তাহলে কি হবে? অ্যালকালোসিস, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, যদি পিএইচ কমে যায় তাহলে অ্যাসিডোসিস, যদি পিএইচ বেড়ে যায় তাহলে অ্যালকালোসিস, এটা আমরা সকলেই জানি, ঠিক আছে। এবারে কোন কোন জিনিসগুলো পিএইচ কে বাড়িয়ে দেয়, কোন কোন জিনিসগুলো পিএইচ কে কমিয়ে দেয়, সেটা কি? 1 নম্বরে হচ্ছে H+CO2, এগুলো কি করে না, এগুলো হচ্ছে অ্যাসিডিক নেচার, ঠিক আছে। কি হয়, এই H+ আয়ন অ্যান্ড CO2 গ্যাস, এটা কি হয়, এগুলো হচ্ছে অ্যাসিডিক। এগুলো কি তুমি ঠান্ডা মাথায় একটা জিনিস মাথায় রাখবে না, এই দুটো অ্যাসিড, অ্যাকচুয়ালি এই দুটো অ্যাসিড, ঠিক আছে। কেন? কারণ আমরা জানি, দেখবে যে HCl কি, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড না। সো HCl এর মধ্যে কি আছে, H+ আয়ন আছে, প্লাস কি আছে Cl মাইনাস, অর্থাৎ কি আছে এখানে H+। H+ এর জন্যই কিন্তু আমরা তাকে অ্যাসিড বলছি। সো H+ এন্ড CO2 কি করে, CO2 কেমিক্যাল রিঅ্যাকশন করে, CO2 প্লাস H2O ওয়াটারের সাথে যখন কেমিক্যাল রিঅ্যাকশন হয় তখন আলটিমেটলি কি হয়, H+ আয়ন প্লাস বাইকার্বনেট তৈরি হয়। আমি আর বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন দেখাচ্ছি না, তোমাদের অত ডেপথ কোশ্চেন হবে না। শুধুমাত্র তোমরা এইটুকু মনে রাখবে, CO2 একটা অ্যাসিডিক গ্যাস, সেই অ্যাসিডিক গ্যাস যখন আমাদের শরীরে জমতে থাকে তখন আমাদের অ্যাসিডোসিস হবে, যখন আমাদের শরীরে CO2 কমতে থাকবে তখন অ্যালকালোসিস হবে। কারণ CO2 একটা অ্যাসিড, CO2 যদি থাকে তাহলে অ্যাসিড বাড়বে, যদি CO2 কমে তাহলে অ্যাসিড কমবে, অ্যালকালোসিস হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দ্বিতীয়ত হচ্ছে অ্যাসিড তো আমরা জানলাম, তাহলে আমাদের বেসিক বা অ্যালকালাইন কোনটা? অ্যালকালাইনের একটাই, সেটা হচ্ছে তোমার HCO3 মাইনাস, অর্থাৎ বাইকার্বনেট। এই বাইকার্বনেট কি? অ্যালকালাইন নেচার, ঠিক আছে, অ্যালকালাইন নেচার। তাহলে এইখান থেকে দেখো তোমার সমস্ত যেগুলো নর্মাল রেঞ্জ বলেছিলাম, তোমার কিন্তু সেই নর্মাল রেঞ্জটুকু যদি মনে থাকে, তুমি সবকিছু পিএইচ সম্পর্কে ধারণা তোমার কমপ্লিট। এবিজি অ্যানালাইসিস অ্যাকচুয়ালি যদি দেখতে যাই, এইখানে তোমাদের যতটা কোশ্চেন আসবে অ্যাকচুয়ালি যদি দেখতে যাই আমরা মানে ভালোভাবে, তাহলে এইটুকুর মধ্যেই তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর কমপ্লিট, আর কিচ্ছু নেই, হয়ে গেছে। এবিজি অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেছে, আর কিচ্ছু নেই এবিজি অ্যানালাইসিসের মধ্যে, ঠিক আছে। তোমরা জেনে গেছো যে H+ থাকলে প্লাস CO2 যদি জমে তাহলে অ্যাসিডিক হয়, তারপরে CO2 যদি জমতে থাকে তাহলে কি হবে, CO2 যদি কমতে থাকে কি হবে, H+ যদি জমতে থাকে তাহলে কি হবে, H+ যদি কমতে থাকে তাহলে কি হবে, বাইকার্বনেট যদি বাড়তে থাকে তাহলে কি হবে, বাইকার্বনেট কি একটা অ্যালকালাইন, যদি বাড়তে থাকে অ্যালকালোসিস, যদি কমতে থাকে অ্যাসিডোসিস, এটাই, আর কিচ্ছু নেই, ঠিক আছে। তারপরে তোমরা এবিজি অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেছে, আমার আর কিছু বলার নেই অ্যাকচুয়ালি, তোমাদের সম্পূর্ণ কমপ্লিট। এবার শুধু নর্মাল রেঞ্জ যেগুলো বলেছিলাম মনে আছে, যে পিএইচ 7.35 টু 7.45 এর মধ্যে থাকতে হবে, যদি কমে যায় অ্যাসিডোসিস, যদি বেড়ে যায় অ্যালকালোসিস। CO2 কি বললাম, CO2 বললাম কি অ্যাসিডিক গ্যাস একটা, তো CO2 যদি বেড়ে যায় তাহলে কি হবে, অ্যাসিডোসিস। 45 এর আপে চলে যায় অ্যাসিডোসিস, কারণ CO2 একটা অ্যাসিডিক গ্যাস, CO2 যদি শরীরে জমতে থাকে তাহলে অ্যাসিডোসিস হবে। আর যদি CO2 35 এর নিচে নেমে যায় তাহলে কি হবে, CO2 অ্যাসিডিক গ্যাস, যদি অ্যাসিড কমে যায় তাহলে অ্যালকালোসিস হবে। কি
কি হয়, একে অপরের বিপরীত হয়। আরেকটা কি, এই CO3 মাইনাস বাইকার্বনেট, বাইকার্বনেট জমতে থাকে তাহলে কি হবে, অ্যালকালোসিস হবে, কারণ বাইকার্বনেট নিজে একজন অ্যালকালাইন। অ্যালকালাইন যদি জমতে থাকে অ্যালকালোসিস, যদি কমতে থাকে অ্যাসিডোসিস। চলো আর কি, আরেকটা জিনিস, আমরা একটু ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলে যা চলে তার থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে একটু দূরে যাওয়া, সবাই চায় যে একটু ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসি, আমরা একটা জায়গা যাবো, তাহলে এবিজি অ্যানালাইসিস তোমাদের সম্পূর্ণ মাথার মধ্যে ঢুকে যাবে। সেটা কোথায় যাব, এইখানে ধরলাম WB ওয়েস্ট বেঙ্গল, আর এইখানে একটা জায়গা আছে, ঠিক আছে, আমাদেরকে ঠিক ফ্লাইটে করে এই জায়গাটাকে যেতে হবে, ঠিক আছে, আমাদেরকে কীভাবে যেতে হবে, ফ্লাইটে করে এই জায়গাটায় পৌঁছাতে হবে। এই জায়গাটার নাম কি, সেটা হচ্ছে রোম, সেটা হচ্ছে রোম যাবো, রোম। রোমের ফুল ফর্ম কি, ROME। এই রোমের ফুল ফর্ম কি, এই রোমের ফুল ফর্ম জেনে গেলেই তাহলে তোমাদের কমপ্লিট। রোমের ফুল ফর্ম কি, R ফর রেসপিরেটরি, রেসপিরেটরি, O ফর অপোজিট, O ফর অপোজিট, M ফর মেটাবলিক, E ফর ইকুয়াল। কিছু বুঝতে পারলে এটা মানে কি, রেসপিরেটরি, অপোজিট, মেটাবলিক, ইকুয়াল। অর্থাৎ এটাকে আমি আরো ভালোভাবে বোঝাবো, এটা কি, রেসপিরেটরি কন্ডিশনে অপোজিট একটা কিছু হবে, মেটাবলিক কন্ডিশনে ইকুয়াল কিছু একটা হবে, কি হবে, সেটা হচ্ছে পিএইচ হবে। কিভাবে, সেটা হচ্ছে এখানে বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে যদি পিএইচ আমি লিখলাম, পিএইচ এর সাথে সেটা হচ্ছে বাইকার্বনেট, বাইকার্বনেট HCO3 মাইনাস, আর নিচে হচ্ছে CO2। এইটি হচ্ছে আমাদের মেন সূত্র এবিজি অ্যানালাইসিসের জন্য, এইটি আমাদেরকে জানতে হবে এটি কি। অর্থাৎ আমরা জানি যে এইটা যদি আমরা ভাঙি ম্যাথে, সবাই জানো যে এইটা যদি আমরা ভাঙি কি হবে, পিএইচ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বাইকার্বনেট HCO3 মাইনাস। অর্থাৎ যদি পিএইচ বাড়ে তাহলে বাইকার্বনেট বাড়বে, যদি পিএইচ কমে তাহলে বাইকার্বনেট কমবে। আমি একটু আগে তোমাদেরকে যেটা বললাম সেটাই এখানে সূত্রের সাহায্যে বলছি, কিচ্ছু না। পিএইচ যদি বাড়ে বাইকার্বনেট বাড়বে, পিএইচ যদি কমে বাইকার্বনেট কমবে। আর ঠিক CO2 সাথে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, দ্যাট ইজ পিএইচ ইনভার্সলি প্রপোর্শনাল টু CO2। অর্থাৎ কি হবে, পিএইচ যদি বাড়ে CO2 কমবে, CO2 যদি বাড়ে পিএইচ কমবে, স্বাভাবিক। আর কিছু, আর তো কিছু নেই, সব কমপ্লিট। এইবারে আমার একটা কথা, সেটা হচ্ছে আমি একটু আদিম যুগে যদি চলে যাই, তখন তো কোনো মেডিসিন থাকে না, যে আমাদের অ্যাসিডোসিস হয়ে গেল আমি ফট করে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে দিলাম, এখন সেটা সম্ভব। বাট আগে তো হতো না, আদিম যুগে তখন কোনো ওষুধ থাকেনি, কিছু থাকেনি, তখনও মানুষ ছিল, তখনও মানুষের মধ্যে রোগ ছিল, তার মানে তখনও এই চারটে কন্ডিশন হতো, একটা রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, এই চারটে কন্ডিশন সেই আদিম মানুষগুলোতেও হতো। কিন্তু তাহলে তখন আমাদের বডি কিভাবে রেসপন্স করতো, তখন তো কোনো মেডিসিন থাকে না। এখন তো মেডিসিন দিয়ে আমি বডির রেসপন্সকে বাড়িয়ে দিচ্ছি, এখন ট্রিটমেন্ট পাচ্ছে, মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু তখনও মানুষ অটোমেটিকভাবে কিছু একটা ভাবে সুস্থ হতো। কিভাবে, সেটা বডির রেসপন্স, দ্যাট ইজ বাফার সিস্টেম। আমরা এন্ডোক্রাইন সিস্টেমে পড়েছিলাম, যেটা পড়িয়েছি, তখন বলেছিলাম যে এন্ডোক্রাইন সিস্টেমে সবচেয়ে বেশি কি আছে, এন্ডোক্রাইন সিস্টেমে সবচেয়ে বেশি আছে শত্রু। কিন্তু আমরা এই এবিজি অ্যানালাইসিসের ক্ষেত্রে দেখবো যে বডির মধ্যে কিছু কিছু জিনিস আছে যে বাবা মায়ের মতো বন্ধু হয়, মানে বাবা মা যেমন নিঃস্বার্থভাবে একটা ছেলেকে ভালোবাসে, তেমনি ওই দুটো অর্গান নিঃস্বার্থভাবে কাজ করে, যে ওর যদি কিছু হয় এ ছুটে যায়, এর যদি কিছু হয় ও ছুটে যায়। সেটাকে কি বলছি আমরা, বাফার সিস্টেম। বাফার সিস্টেম, এই বাফার সিস্টেমের মধ্যে কোন কোন অর্গান ইনক্লুড আছে, সেটা হচ্ছে লাংস, আর কি আছে, কিডনি, আর কি আছে, আর হচ্ছে তোমার পটাশিয়াম এক্সচেঞ্জ, আর কি আছে, পটাশিয়াম এক্সচেঞ্জ, সেগুলো কি কি এটুকু বুঝে নিলেই তাহলে এবার শুধু কোশ্চেনে গেলেই আমাদের কমপ্লিট হয়ে গেল, আর কিছু নেই, আর 2 মিনিটের ব্যাপার। সেটা কি, লাংস। আচ্ছা, লাংসের সাথে আমরা একটা কন্ডিশন পড়ছিলাম, যে দুটো কন্ডিশন, একটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস অ্যাসিডোসিস। সো দুটো কন্ডিশন অ্যাকচুয়ালি কি না, রেসপিরেটরি, মেটাবলিক। রেসপিরেটরিকে কে কন্ট্রোল করে, মেটাবলিককে কে কন্ট্রোল করে, এই দুটো অর্গান কন্ট্রোল করে কে কে। একটা হচ্ছে লাংস, কি কন্ট্রোল করে, রেসপিরেটরি কন্ডিশন, রেসপিরেটরি
রেসপিরেটরি কন্ডিশন, আর কিডনি মেটাবলিক কন্ডিশন। মেটাবলিক কন্ডিশন কেন? কারণ লাংসই তো আমাদের CO2, যখন আমরা ইনহেল করছি তখন কি CO2 কম, যখন আমরা এক্সহেল করছি তখন CO2 বেশি। তো CO2 কে আমাদের শরীর থেকে কে বের করছে? অ্যাকচুয়ালি লাংস। আমরা যখন এক্সহেল করছি তখন CO2 কে আমরা বাইরে বের করে দিচ্ছি। কিন্তু যদি কোনো মতে যদি লাংস গোলমাল হয়ে যায়, লাংস ঠিকঠাক কাজ করছে না, CO2 বেরোতে পারছে না, CO2 জমা হচ্ছে, কোন রোগ হচ্ছে? রেসপিরেটরি অ্যাসিডোসিস। কেন? CO2 অ্যাসিড, CO2 বেরোতে পারছে না, কি জন্য? লাংসে কোনো গোলমাল আছে তার জন্য। লাংসে যদি কোনো গোলমাল থাকে তাহলে এইখানে কোন বন্ধু তাকে সাহায্য করবে? আমি একটু আগেই বললাম যে একে অপরের বন্ধুকে, কিডনির বন্ধু লাংস, লাংসের বন্ধু কিডনি। এরা দুজনকে প্রচুর ভালোবাসে, বাবা মায়ের মতো। ঠিক যেমন তার ছেলেকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, ঠিক এইখানেও লাংস অ্যান্ড কিডনি নিঃস্বার্থভাবে একটা ওদের মধ্যে ভালোবাসে। কেমন ভাবে? যখন লাংস কাজ করবে না, যখন ও রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়ে যাবে, তখন কি করতে হবে? রেসপিরেটরি অ্যাসিডোসিস আমাকে কি দিতে হবে? অ্যালকালোসিস বা অ্যালকালাইন কিছু একটা দিলে সেটা নিউট্রাল হবে। আমরা জানি অ্যাসিডোসিস একটা হচ্ছে অ্যালকালোসিস। যখন অ্যাসিডোসিস হবে তখন তাকে আমার কি দিতে হবে? অ্যালকালাইন কিছু দিতে হবে, বেসিক দিতে হবে, তাহলে সেটা নিউট্রাল হয়ে যাবে। যদি অ্যালকালোসিস হয় তখন আমাকে কি দিতে হবে? অ্যাসিড দিতে হবে, তাহলে সেটা নিউট্রাল হয়ে যাবে। এইটা মাথায় রাখতে হবে যে অ্যাসিডোসিস হলে আমাকে অ্যালকালাইন বাড়াতে হবে, অ্যালকালোসিস হলে আমাকে অ্যাসিড বাড়াতে হবে। তো এই কাজটাই করছে এরা। যখন কি হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, তখন কি করবে কিডনি? বাইকার্বনেট এক্সেসিভলি অ্যাবজর্ব করবে বা শরীরের মধ্যে সিক্রেশন বাড়াবে। তখন কি হবে? বাইকার্বনেট যখন বেড়ে যাবে, বাইকার্বনেট কি? বাইকার্বনেট হচ্ছে তোমার অ্যালকালাইন। বাইকার্বনেট যদি বেড়ে যায় তাহলে অ্যাসিডোসিস কি হবে? রেসপিরেটরি অ্যাসিডোসিস আস্তে আস্তে কম্পেনসেট হবে। কম্পেনসেট আমরা একটু আগেই পরেই পড়বো যে কম্পেনসেট অর্থাৎ ফুললি কম্পেনসেট, পার্সিয়াল কম্পেনসেট আর হচ্ছে আনকম্পেনসেট। আমরা তিনটে কন্ডিশন একটু পরেই পড়বো যখন আমরা এবিজিকে অ্যানালাইসিস করবো। তো এইটা হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার কি? তাহলে কি এর কাজ করছে এ, যখন এর ড্যামেজ হচ্ছে তখন কিডনি লাংসকে সাহায্য করছে, যখন কিডনি ড্যামেজ হচ্ছে তখন লাংস কিডনিকে সাহায্য করছে। এইটাকেই বলছি আমরা কি? বাফার সিস্টেম। ঠিক আছে, বাফার সিস্টেম সেটা কি? অনেকগুলো আছে। হিমোগ্লোবিন বাফার সিস্টেম আছে, অ্যালবুমিন দ্যাট ইজ প্লাজমা প্রোটিন বাফার সিস্টেম আছে, ফসফেট বাফার সিস্টেম আছে, আরেকটা কি আছে? কার্বনেট বা কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট বাফার সিস্টেম আছে। চারটে বাফার সিস্টেম, বাট কন্ট্রোল কে করছে? এই দুটো অর্গান করছে। ঠিক আছে, আর একটা আছে লতা এক, এটা হচ্ছে কি? পটাশিয়াম এক্সচেঞ্জ। পটাশিয়াম এক্সচেঞ্জ যদি বোঝাতে হয় আমাকে একটা দুটো সেল, আচ্ছা এটা একটা সেল, এই সেলের মধ্যে কি আছে? পটাশিয়াম। সেলের বাইরে কি আছে? সোডিয়াম। এগুলো কি? সোডিয়াম পটাশিয়াম কি আমি লিখছি কি? সোডিয়ামের পাশে একটা প্লাস চিহ্ন দিচ্ছি, আমি মাইনাস দিচ্ছি না। মাইনাসকে কি বলে? অ্যানায়ন। প্লাসকে কি বলে? ক্যাটায়ন। সো এক্সট্রা সেলুলার মেজর ক্যাটায়ন কোনটা আর ইন্ট্রাসেলুলার মেজর ক্যাটায়ন কোনটা? ইন্ট্রাসেলুলার মানে সেলের মধ্যে, সেলের মধ্যে কি আছে? পটাশিয়াম বসে আছে। পটাশিয়াম কি হয়ে গেল তাহলে? ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন। মেজর ক্যাটায়ন হচ্ছে পটাশিয়াম। এক্সট্রা সেলুলার এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, ইন্ট্রা, এইটা হচ্ছে ইন্ট্রা, আর এই যে জায়গাটা বাইরের জায়গাটা এটা হচ্ছে তোমার এক্সট্রা। এক্সট্রা এই এক্সট্রা সেলুলার ক্যাটায়নকে, মেজর ক্যাটায়নকে সোডিয়াম। তো এইখানে যখন সেলের ভিতরে কে আছে? পটাশিয়াম। যখন বাইরে এই H+ বেড়ে যাবে, যখন বাইরে H+ বেড়ে যাবে তখন কি হবে? H+ কে আমাকে সেলের মধ্যে যদি পাঠিয়ে দিই আমি, বডি কি করবে? বডি এইভাবেই কম্পেনসেট করে। তখন কি করবে বডি? কি করবে? এই H+ আয়নকে সেলের মধ্যে পাঠিয়ে দেবে আর পটাশিয়াম আয়নকে সেলের বাইরে পাঠিয়ে দেবে। কারণ যদি H+ সেলের ভেতরে যায়, ওইটুকু তো জায়গা, তাহলে ওইটুকুর মধ্যে যদি H+ যায় তাহলে তো বাসে ভিড়ে ভর্তি হয়ে যাবে, তাই না? আমি যদি বাস ধরি, একটা বাস সম্পূর্ণ ফুল হয়ে আছে, ঠিক আছে, সেই বাসে যদি আমি আরো প্যাসেঞ্জার তুলি তাহলে কি হবে? অ্যাকচুয়ালি ভিড় বেড়ে সাফোকেশন হবে, অনেক পেশেন্ট মারা যাবে। ঠিক এইখানেও সেম ব্যাপারটা করবে। এই সেলের মধ্যে পটাশিয়াম যে সমস্ত জিনিসগুলো আছে, পটাশিয়াম অর্থাৎ ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে, সব দিয়ে একটা সেল ভর্তি। সেই সেলে যদি H+ এবারে বাইরে কি হয়েছে? বাইরে আরো পেশেন্টে ভর্তি, বাইরে অনেক পেশেন্ট না অ্যাকচুয়ালি কি বলবো প্যাসেঞ্জার, বাইরে অনেক প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, তাদেরকেও ওই বাসটাই ধরতে হবে কারণ ওইটাই হচ্ছে লাস্ট বাস, ওই বাসে তাদেরকে উঠতে হবে। কিন্তু ওই বাসে উঠতে পারছে না কেন? পটাশিয়াম বসে আছে, কি না প্যাসেঞ্জার আরো বসে আছে। পটাশিয়াম যদি আমি বের করে দিই, আমি ধরলাম পটাশিয়াম একটা কি বলবো অতটা ক্ষমতা নেই, ওকে আমি ধরলাম টুক করে কানটা ধরে বাইরে বের করে দিলাম। আর H+ কে আমি বললাম আপনি চলে আসুন, আপনি অনেক কি বলবো ক্ষমতাবান মানুষ, আপনি ভিতরে ঢুকে যান, আমি পটাশিয়ামকে বের করে দিচ্ছি। তো H+ যখন সেলের ভিতরে চলে যাবে পটাশিয়াম বাইরে বেরিয়ে যাবে। পটাশিয়াম বাইরে যদি বেরিয়ে যায় তাহলে কি হবে? পটাশিয়াম তো সেলের মধ্যে ছিল, পটাশিয়ামের ব্লাডে পটাশিয়ামের যে নর্মাল রেঞ্জ সেটাও ঠিক ছিল, বাট যখন সেল থেকে বাইরে পটাশিয়াম চলে আসছে H+ তো চলে গেল, অ্যাসিডোসিস ঠিক হয়ে গেল, বাট
যখন পটাশিয়াম বাইরে চলে আসছে তখন সেই পটাশিয়াম তো কোথায় যাবে? ব্লাডে যাবে। ব্লাডে যদি পটাশিয়াম যায় তাহলে কি হবে? হাইপার ক্যালেমিয়া। কেন হবে? কারণ পটাশিয়াম সেলের মধ্যে ছিল, পটাশিয়াম সেল থেকে বাইরে বেরিয়ে চলে এলো, সেই পটাশিয়াম ব্লাডে গেল। ব্লাডে কি ছিল? নর্মাল রেঞ্জ ছিল, বাট পটাশিয়াম বাইরে চলে আসার জন্য পটাশিয়ামের মাত্রা বেড়ে গেল, তখন কি হবে? হাইপার ক্যালেমিয়া। কারণ এই পটাশিয়াম যখন বাইরে চলে যাচ্ছে, এটা কোথায় যাবে? ব্লাড ভেসেলে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাবে, ব্লাড ভেসেলে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাবে। ইট ইজ কল্ড হাইপার ক্যালেমিয়া। হাইপার ক্যালেমিয়া হলে কি হবে? সবচেয়ে কি বলবো, কমন যেটা হয়, যেটা আমরা তার জন্যই দেখবে বলে যে পটাশিয়ামকে কোনো দিনই ডাইরেক্টলি ভেনে ইনজেক্ট করতে না, এই জন্যই বলা হয় যে ইনফিউশনের মাধ্যমে দাও। কেন বলে? কারণ ডাইরেক্টলি পটাশিয়াম যখন র্যাপিডলি যখন আমাদের বডি অ্যাবজর্ব, পটাশিয়াম যখন মাত্রা বেড়ে যাবে, হুট করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে, পেশেন্ট মারা যাবে। এতটা পর্যন্ত বুঝলে? এইটা নিয়েই অ্যাকচুয়ালি এবিজি অ্যানালাইসিস, আর কিচ্ছু নেই। এইটা যারা বুঝতে পারোনি তারা আরেকবারটি প্রথম থেকে ভিডিওটা দেখে নাও, সব বুঝে যাবে। আমাদের সম্পূর্ণ থিওরি কিন্তু এখানে মোটামুটি কমপ্লিট, ঠিক আছে? আর তেমনভাবে কিচ্ছু নেই। এবারে শুধু আমরা এবিজিকে পড়বো আর ডিসিশন নেবো যে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি রেসপিরেটরি অ্যালকালোসিস নাকি মেটাবলিক অ্যাসিডোসিস নাকি মেটাবলিক অ্যালকালোসিস। আর যদি বলি তিনটে জিনিস আছে, সেটা হচ্ছে পার্সিয়াল কম্পেনসেটেড, আর একটা হচ্ছে ফুললি কম্পেনসেটেড, আর একটা হচ্ছে আনকম্পেনসেটেড। সেগুলো কি কি? তো আমরা চারটে কন্ডিশন দেখে নিয়েছি, চারটে কি কি কন্ডিশন হয়। এবারে কখন আমরা, আচ্ছা এখানে আমি এটা পরে বলতে আসছি, আমি আগে কিছু কোশ্চেন করে নাও, তারপর তোমরা যখন এইটা সম্পর্কে একটা জ্ঞান হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে পার্সিয়ালি কম্পেনসেটেড, ফুললি কম্পেনসেটেড আর আনকম্পেনসেটেড এটার মানে কি। ঠিক আছে, এটুকু সম্পর্ক সবাইকার হয়ে গেছে। যেহেতু নেক্সট আমরা এবিজি অ্যানালাইসিস করবো এবার। ঠিক আছে, কোশ্চেন কি বলছে? থিওরি আমরা পড়ে নিয়েছি, এমসিকিউ এসছি, এমসিকিউ দেখো ভালোভাবে পড়ো, কি অপশন আছে, কোনটা কি হচ্ছে, সেইভাবে আমরা এগোবো। ঠিক আছে, প্রথমেই কি বলছে? an ABG analysis report shows pH 7.20, PCO2, that is partial pressure of CO2 is 35 mmHg, bicarbonate is 20 MEq, milli equivalent per liter। আর হচ্ছে this finding is suggestive of it's a metabolic acidosis নাকি metabolic alkalosis নাকি respiratory alkalosis নাকি respiratory acidosis। কি হয় এর ক্ষেত্রে? কি হবে? মেটাবলিক অ্যাসিডোসিস এর ক্ষেত্রে কি হবে? বাইকার্বনেট কি হবে? HCO3 কমে যাবে। মেটাবলিক অ্যালকালোসিস এর ক্ষেত্রে কি হবে? HCO3 বাইকার্বনেট, এটা কি হবে? এটা বেড়ে যাবে। রেসপিরেটরি অ্যালকালোসিস এর ক্ষেত্রে কি হবে? অ্যালকালোসিস মানে কি বলেছিলাম? অ্যাসিডের পরিমাণ কমে গেছে। অ্যাসিড কে ছিল? CO2 যদি কমে গেছে তার মানে CO2 কি হবে? কমে গেছে, অ্যালকালোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস এখানে কি হবে? CO2 বেড়ে গেছে। এবার তুমি এই চারটাকে মিলিয়ে নাও ওখানে, তাহলে দেখো তুমি পেয়ে গেছো। পিএইচ কি বলছে? প্রথমেই আমরা যখনই একটা কোশ্চেন এমনি দেখবো তখন প্রথম আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে পিএইচ। সেটা কোন কন্ডিশনে আছে, অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস। কি আছে? পিএইচ 7.20। আমরা কত জানি? নর্মাল 7.35 টু 7.45। 7.35 এর নিচে হচ্ছে 7.20, সো ইটস ফর অ্যাসিডোসিস। দ্বিতীয় ফাইন্ডিং কি? PCO2 বা CO2 কি আছে? 35 mg। 35 mg ইজ নর্মাল, কারণ আমরা PCO2 জানি, PCO2 কত? 35 টু 45। 35 তো নর্মাল আছে, এটা দরকার নেই আমার জানা। আচ্ছা, বাইকার্বনেট কি? 20। বাইকার্বনেট কত ছিল আমাদের? বাইকার্বনেট HCO3 বাইকার্বনেট কত ছিল আমার? 22 টু 27। এখানে কত আছে? 20। 22 এর থেকে 20 কম, তো তাহলে কি? বাইকার্বনেট কমে গেছে। বাইকার্বনেট কমে গেছে তার মানে কি? বাইকার্বনেট কমে গেছে তার মানে বাইকার্বনেট নিজে কি? বাইকার্বনেট নিজে একটা অ্যালকালাইন। সো বাইকার্বনেট কমে গেছে তার মানে কি হবে? অ্যাসিডোসিস হবে, কারণ বাইকার্বনেট কি? অ্যালকালাইন। তার মানে অ্যালকালাইন কমে যাচ্ছে, তার মানে কে উঠবে? অ্যাসিড উঠবে। অ্যাসিড উঠবে মানে কি? অ্যাসিডোসিস। তো এটা কন্ডিশন কি হবে? মেটাবলিক। কারণ বাইকার্বনেটের সাথে কার সম্পর্ক আছে? কিডনির সম্পর্ক আছে। কি করে কিডনি? কি করে কিডনি? কি করে কিডনি? H+ কে এক্সক্রেট করে, আর HCO3 বাইকার্বনেটকে অ্যাবজর্ব করে। তাহলে কি করছে? অ্যাবজর্ব করতে পারছে না, আমি ধরলাম বাইকার্বনেট লস হচ্ছে। তার মানে কি? H+ বাড়ছে। তার মানে কি? তার মানে কি? মেটাবলিক কন্ডিশন তো শিওর, কেননা রেসপিরেটরি কন্ডিশন না, কারণ CO2 নর্মাল আছে। CO2 যদি অ্যাবনর্মাল হয় তখন সেটা রেসপিরেটরি কন্ডিশন, কারণ CO2 এর সাথে রেসপিরেশনের সম্পর্ক আছে। ঠিক আছে,
তাহলে এটা রেসপিরেটরি কন্ডিশন না। তো প্রথমে দুটো অপশন কাটো, এটা কি রেসপিরেটরি কন্ডিশন না। মেটাবলিক অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস? কি হয়েছে, HCl কমে গেছে, সো ইটস নট আ অ্যালকালোসিস। এটা কি হবে, অপশন এ, দ্যাট ইজ মেটাবলিক অ্যাসিডোসিস। কেন? কারণ বাইকার্বনেট নিজে একজন অ্যালকালাইন, ও কমে গেছে, অ্যালকালাইন কমে গেছে, তার মানে অ্যাসিড কেও বাড়াচ্ছে, অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে অ্যাসিডোসিস হবে, সো মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে। আচ্ছা, কিডনির সঙ্গে সম্পর্ক হবে মেটাবলিক, আমি একটু আগেই বললাম কিডনির সাথে মেটাবলিক, আর CO2 সাথে লাংসের সাথে রেসপিরেটরি। ঠিক আছে, চল তাহলে তোমরা কত ইজি বুঝতে পারছো, এর মতো ইজি জিনিস হয় না। প্রত্যেকেই এটাকে ভালোভাবে করে নিও, এখান থেকে 1 থেকে 2 নাম্বার কোশ্চেন কিন্তু কনফার্ম। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন কি, স্টারভেশন, ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিস, শক অ্যান্ড ডায়রিয়া মে লিড টু, এগুলো এই কন্ডিশনগুলো কি কি করতে পারে। সবসময় হচ্ছে তোমাকে পিএইচ এর ভ্যালু দিয়ে দিবে, এই দিয়ে দিবে, ওই দিয়ে দিবে, তারপর তুমি টুক করে একটা অ্যান্সার নিয়ে দিবে, সবসময় এটা হবে না। তার জন্য তোমার কি করতে হবে, কোশ্চেনকে পড়তে হবে, কোশ্চেনের প্রত্যেকটার মানে বুঝতে হবে, মানে বোঝার পর সেখান থেকে কি হয় সেটা তোমাকে দেখতে হবে। আমি পড়িয়েছিলাম তোমাদেরকে যখন এন্ডোক্রাইন সিস্টেমে পড়িয়েছিলাম ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিস সম্পর্কে। কি হয়, যখন আমি স্টারভেশনে থাকি কিংবা ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিস হয়, তখন কি হয়, তখন আমাদের গ্লুকোজ আমরা পাই না, গ্লুকোজের পরিমাণ কমে যায়, তখন আমরা কোনটাকে ইউজ করি, ফ্যাটকে ইউজ করি। যখন আমরা ফ্যাটকে ব্রেক করব, ঠিক আছে, তখন কি হবে, যখন আমরা ডাইরেক্টলি ফ্যাটকে ব্রেক করে আমরা যখন সেখান থেকে গ্লুকোজ বা এনার্জি আমরা নেব, তখন কি তৈরি হবে, কিটোন তৈরি হবে। কিটোন কি না, একটা অ্যাসিডিক অ্যাসিড অ্যাকচুয়ালি। কিটোন কি, একটা অ্যাসিডিক অ্যাসিড। সো কিটোন ইজ আমি ধরলাম অ্যাসিড, কিটোন একটা অ্যাসিড। সো তার জন্য দেখো বলেছে ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিস কেন বলছে, কারণ কেটোন ইজ অ্যাসিড অ্যান্ড শক প্লাস ডায়রিয়া। আচ্ছা, ডায়রিয়ার ক্ষেত্রে কি হয়, ডায়রিয়ার ক্ষেত্রে কি হয় ডায়রিয়ার ক্ষেত্রে আমি ধরলাম কি হলো, এইখানে এটা হচ্ছে স্টমাক ধরলাম, এটা আমি স্টমাক, এটা স্টমাক, এখানে কি আছে HCl, এখানে আছে HCl, আর এইখানে কি আছে বাইকার্বনেট HCO3 মাইনাস। ঠিক আছে, এইখানে আছে, এইটা আমি ধরলাম, এইটা ডুওডেনামের পার্ট শুরু হয়ে গেল, ঠিক আছে, এটা তোমার স্টমাক, এটা হচ্ছে তোমার ইসোফেগাস, এটা ইসোফেগাস। ঠিক আছে, জিনিসটা কনসেপ্ট একটাই বলবো, এখান থেকে অনেকগুলো কোশ্চেন হয়ে যাবে। কিভাবে, বাইকার্বনেট ডায়রিয়া যখন হচ্ছে, ডায়রিয়ায় বাইকার্বনেট কি উপর দিকে যাবে, মানে কোনোদিন শুনেছো যে স্মল ইন্টেস্টাইনের জিনিসগুলো আমার মানে ভমিটিং আকারে বেরোচ্ছে, হয় না, কারণ এখানে স্ফিংটার আছে, কোনোদিনই যাবে না। কিন্তু কি স্ফিংটার আছে এখানে, পাইলোরিক স্ফিংটার, আমরা জানি পাইলোরিক স্টেনোসিস হয়, পাইলোরিক স্ফিংটার থাকে এখানে, পাইলোরিক স্ফিংটার। তার জন্য কি হবে, এই বাইকার্বনেট এইদিকে বেরোবে না, বাইকার্বনেট স্টুলের মাধ্যমে পাস হবে। সো স্টুল যদি বেশি হয় বাইকার্বনেট বেরিয়ে যাবে, বাইকার্বনেট বেরিয়ে গেলে কি হবে, অ্যাসিডোসিস হবে। কেন হবে, কারণ বাইকার্বনেট কি হয়, বাইকার্বনেট অ্যালকালাইন, বাইকার্বনেট কিসের মাধ্যমে বেরোবে, স্টুলের মাধ্যমে বেরোবে। আমার কন্ডিশন কি হয়েছে, ডায়রিয়া, ডায়রিয়াতে কি হবে, স্টুল বেশি হবে, এক্সেসিভ স্টুল হবে। কেন হবে, কারণ স্মল ইন্টেস্টাইনে পেরিস্টালটিক মুভমেন্ট হাই হয়, পেরিস্টালটিক মুভমেন্ট, সিলিয়া কাজ করছে না, অ্যাবজর্পশন হচ্ছে না, সবকিছু যা খাচ্ছি সব বেরিয়ে যাচ্ছে। কেন বেরিয়ে যাচ্ছে, রিঅ্যাবজর্পশন হচ্ছে না, খাবার অ্যাবজর্ব হচ্ছে না। তো তার সাথে কি বেরোবে, যে সমস্ত এনজাইম থেকে বাইকার্বনেট ছিল, সেই বাইকার্বনেটও ডায়রিয়াতে সম্পূর্ণ পরিমাণে বেরিয়ে যাবে। বাইকার্বনেট যদি বেরিয়ে যায়, অ্যালকালাইন যদি বেরিয়ে যায়, কে বাড়বে, অ্যাসিড বাড়বে, অ্যাসিড মিন্স অ্যাসিডোসিস। আচ্ছা, এইবারে এই কন্ডিশনটা যদি উল্টো হয় কি হবে, HCl এর ক্ষেত্রে কি হবে, HCl মানে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিকে কি আছে, H+ আয়ন আছে প্লাস ক্লোরাইড আয়ন আছে। যদি কেউ এক্সেসিভ ভমিটিং করতে থাকে, এক্সেসিভলি প্রজেক্টাইল ভমিটিং হচ্ছে, মানে এত সামনে দিয়ে ফিগনি দিয়ে বেরোচ্ছে অ্যাকচুয়ালি। আর কি কি হতে পারে, আমি নেজোগ্যাস্ট্রিক সাকশনিং করছি, আমি গ্যাস্ট্রিক ল্যাভেজ করছি, নেজোগ্যাস্ট্রিক সাকশনিং করছি বারবার ধরে, তার মানে কি হচ্ছে, আমি এই HCl কে বাইরে বের করে নিচ্ছি, এই HCl কে যদি আমি বাইরে বের করে নিই, HCl এর সাথে কি বেরোলো অ্যাকচুয়ালি যদি দেখি আমরা, এই H+ আয়নও বেরিয়ে গেল। H+ আয়ন কি বলেছিলাম, H+ আয়ন হচ্ছে তোমার অ্যাসিড। যদি H+ আয়ন বেরিয়ে যায় তাহলে কি হবে, H+ আয়ন যদি বেরিয়ে যায় এদিক দিয়ে, তাহলে কি কন্ডিশন হবে,
অ্যাসিড বেরিয়ে যাচ্ছে মানে অ্যাসিড কমে যাচ্ছে, অ্যাসিড কমে যাচ্ছে মানে কি হবে? অ্যালকালোসিস, অ্যালকালোসিস হবে। তো যদি তোমাকে তিনটে কন্ডিশন দিয়ে দেয় যে পেশেন্ট এক্সেসিভ ভমিটিং করছে, পেশেন্টের মধ্যে এক্সেসিভ ভমিটিং হওয়ার জন্য এইচসিএল বাইরে বেরিয়ে যাচ্ছে, আমি পেশেন্টের নেসোগ্যাস্ট্রিক সাকশনিং করছি এক্সেসিভলি, আমি পেশেন্টকে গ্যাস্ট্রিক ল্যাবেজ করছি, কোনো একটা পেশেন্ট ছিল যার 5-6টা ঘুমের বড়ি খেয়ে নিয়েছিল, ট্যাবলেট খেয়ে নিয়েছিল, সেই ট্যাবলেট খাওয়ার জন্য আমি তাকে নেসোগ্যাস্ট্রিক সাকশনিং করছি, নেসোগ্যাস্ট্রিক সাকশনিং যখন করছি তখন আমার এইচসিএল বাইরে বের করে নিচ্ছি, এইচসিএল বাইরে যখন বের করে নিচ্ছি তখন আমার এইচসিএল এর সাথে আমার H+ আয়ন ছিল, H+ আয়ন কি না অ্যাসিডিক, যখন আমি অ্যাসিড বাইরে বের করে নিচ্ছি তার মানে কি হচ্ছে? অ্যালকালাইন বাড়ছে, অ্যালকালাইন বাড়ছে মানে কি হবে? অ্যালকালোসিস। সেটা কি অ্যালকালোসিস? কিডনির সাথে তো কোনো সম্পর্ক নেই, এটা কিসের সাথে সম্পর্ক? মেটাবলিক, সো মেটাবলিক অ্যালকালোসিস। ঠিক আছে, চলো কোশ্চেন কি ছিল আমাদের? স্টারভেশন, ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস, শক অ্যান্ড ডায়রিয়া মে লিড টু। ডায়রিয়া কি করতে পারে? ডায়রিয়া বাইকার্বনেটকে বের করে দিচ্ছে, সো অ্যাসিডোসিস করতে পারে। কি অ্যাসিডোসিস? এখানে কোথাও লেখা আছে রেসপিরেটরি কন্ডিশন? না, তাহলে রেসপিরেটরি তো না, দুটোকে কেটে দেবো প্রথমে। রেসপিরেটরি কন্ডিশন না, দুটোই কন্ডিশন হবে, একটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস নাহলে মেটাবলিক অ্যাসিডোসিস। আমরা কি বলেছিলাম? ডায়রিয়া হয়েছে, স্টারভেশন হচ্ছে, তারপর তোমার স্টারভেশন হচ্ছে বা ডায়াবেটিক কেটোঅ্যাসিড হচ্ছে, কিটোন হচ্ছে, কিটোন কি অ্যাসিড, ডায়রিয়া হচ্ছে, বাইকার্বনেট বেরিয়ে যাচ্ছে, কি তৈরি হচ্ছে? অ্যাসিড। কেন? H+ আয়ন বাড়ছে, তাহলে কি হবে? মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস আমাদের কারেক্ট অ্যান্সার। কিন্তু আমি এখানে আরেকটা জিনিসও জিজ্ঞেস করবো, সেটা কি? এই কন্ডিশনের ক্ষেত্রে আমি ধরলাম এক্সেসিভ ভমিটিং করছে একটা পেশেন্ট, এক্সেসিভ ভমিটিং এর জন্য H+ আয়ন বেরিয়ে যাচ্ছে বাইরে, পেশেন্টের কি হচ্ছে? অ্যালকালোসিস হচ্ছে। এই ক্ষেত্রে হাইপোক্যালিমিয়া হবে নাকি হাইপারক্যালিমিয়া হবে? কোশ্চেন তোমরা আমি একটু আগে বুঝিয়ে দিয়েছি, এই ক্ষেত্রে পেশেন্টের হাইপারক্যালিমিয়া হবে নাকি হাইপোক্যালিমিয়া হবে? কি হচ্ছে? H+ আয়ন বেরিয়ে যাচ্ছে বাইরে, H+ আয়ন বাইরে বেরিয়ে যাচ্ছে মানে কি? আমার শরীরে H+ আয়ন কমে যাচ্ছে, H+ আয়ন কমে যাচ্ছে তার মানে কি হবে? কি হবে? অ্যাসিডোসিস, মানে যদি অ্যাসিডোসিস হয়, যখন আমি যেটা বললাম একটু আগে, অ্যাসিডোসিস যখন হচ্ছে তখন আমার H+ আয়ন বেড়ে যাচ্ছে, H+ আয়ন যখন বেড়ে যাচ্ছে পটাশিয়ামকে চলে যাচ্ছে, পটাশিয়াম বাইরে চলে আসছে, পটাশিয়াম বাইরে আসার জন্য ব্লাড ভেসেলে চলে যাচ্ছে, ব্লাড ভেসেলে চলে আসার জন্য হাইপারক্যালিমিয়া হচ্ছে। ঠিক তার উল্টোটা হবে, অ্যালকালোসিস অ্যাসিডোসিস কন্ডিশনে হাইপারক্যালিমিয়া, অ্যালকালোসিস কন্ডিশনে হাইপোক্যালিমিয়া। কি হবে? হাইপোক্যালিমিয়া। কেন? কারণ তখন পটাশিয়াম চলে যাবে ইন্ট্রাসেলুলারে, পটাশিয়াম চলে যাবে সেলের মধ্যে, তখন কি বাইরে আসতে হবে? H+ আয়ন কি সেলের বাইরে আসতে হবে, কারণ H+ আয়ন সেলের মধ্যে আছে। আমার কন্ডিশন কি হয়েছে? অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিস হয়েছে। মেটাবলিক অ্যালকালোসিস হওয়ার জন্য আমার শরীরে অ্যাসিড কমে গেছে, অ্যাসিড তো আমাকে নিয়ে আসতে হবে কোথা থেকে, নাহলে তো আমার নিউট্রাল হবে না, তাই না? নিউট্রাল করার জন্য আমাকে কোথা থেকে, যেখান থেকে খুশি আমাকে অ্যাসিড নিয়ে আসতে হবে। অ্যাসিড কোথায় আছে? সেলের মধ্যে আছে। তাহলে সেলের মধ্যে যদি আমি অ্যাসিডকে নিয়ে আসতে চাই, সেলের কাছ থেকে আমি কিছুটা ধার নিচ্ছি বা কিছু একটা নিচ্ছি, আমাকে তো সেলকেও কিছু দিতে হবে। সেলকে আমি কি দেবো? পটাশিয়াম। কোথা থেকে দেবো? ব্লাড ভেসেল থেকে আমার যে পটাশিয়াম বেশি ছিল বা পটাশিয়াম নর্মাল রেঞ্জে ছিল, সেই নর্মাল রেঞ্জ থেকে বাধ্যতামূলকভাবে আমাকে পটাশিয়ামকে সেলের মধ্যে পাঠাতে হবে। সেলের মধ্যে যদি আমি পটাশিয়ামকে পাঠিয়ে দিই, তাহলে ব্লাডের মধ্যে কি হলো? ব্লাডের মধ্যে পটাশিয়াম কমে গেল, দ্যাট ইজ হাইপোক্যালিমিয়া। দুটো তাহলে কি? অ্যাসিডোসিস কন্ডিশনে হাইপারক্যালিমিয়া, আর অ্যালকালাইন কন্ডিশনে বা অ্যালকালোসিস কন্ডিশনে হাইপোক্যালিমিয়া, দুটোই থিম, আর কিচ্ছু না। চলো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আর্টেরিয়াল ব্লাড গ্যাস ভ্যালুস ইজ কনসিস্টেন্ট উইথ মেটাবলিক অ্যাসিডোসিস? অর্থাৎ মেটাবলিক অ্যাসিডোসিস কন্ডিশনের ক্ষেত্রে এই চারটে অপশনের মধ্যে একটা অপশন সব সময় কনসিস্টেন্ট থাকবে, যে এইটাকে থাকতে হবেই, নইলে আমি তাকে মেটাবলিক অ্যাসিডোসিস বলতে পারবো না। সেটা কি? এবার তোমরাই উত্তর দিবে, আমি না। কেননা pH 7.35, pH 7.35 মানে কি? pH 7.35 মানে pH তো নর্মাল আছে, তো নর্মাল মানে তো আমি তাকে নিউট্রাল বলবো, আমি তাকে অ্যাসিডোসিসও বলবো না, অ্যালকালাইনও বলবো না, তাহলে প্রথম অপশন ইনকারেক্ট। আচ্ছা, CO2 48 mm অফ H, এখানে আমাকে কি কন্ডিশন বলেছে? মেটাবলিক কন্ডিশন। আমাকে রেসপিরেটরি কন্ডিশন কি থোড়ি বলেছে এখানে? বলেন। তো যদি না বলে তাহলে আমার এই CO2 সাথে কোনো সম্পর্ক নেই, CO2 কে আমার নিয়ে কোনো কোশ্চেন নেই, কারণ মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে আমাকে H+ আয়ন নিয়ে কথা বলতে হবে, আমাকে CO2 কে নিয়ে আমি কোনো কথা বলবো না। তো আমার প্রথম দ্বিতীয় অপশন ইনকারেক্ট। আচ্ছা, বাইকার্বনেট 16% আর PaO2 পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন দ্যাট ইজ 90 মিনস ইটস নর্মাল, তো এটাও ভুল। তাহলে কোনটা ঠিক? একটাই থাকছে, আর সেটা হচ্ছে সি না, বাইকার্বনেট 60%। বাইকার্বনেট 60% মানে কি? বাইকার্বনেট কোনটা? এই CO3 বাইকার্বনেট, এটা কত? নর্মাল 22 to 27 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ঠিক আছে, তাহলে 22 to 27 এর মধ্যে কি বাইকার্বনেট আছে? না। কি হয়েছে? কমে গেছে। বাইকার্বনেট যখন কমে যাবে তখন কি হবে? বাইকার্বনেট অ্যালকালাইন,
আমি বারবার একটা কথাকে বারবার বলছি এই কারণেই, যাতে তোমরা যত এগোচ্ছ ভিডিওটার দিকে তোমাদের পিছনের জিনিসগুলো যাতে না ভুলে যাও, তার জন্য আমি একটা জিনিসকে বারবার বলছি মনে রাখার জন্য। সেটা কি? বাইকার্বনেট অ্যালকালাইন। বাইকার্বনেট কমে গেলে কি হবে? অ্যাসিডোসিস। বাইকার্বনেট বেড়ে গেলে কি হবে? অ্যালকালোসিস। ঠিক আছে? সো এটা কি হচ্ছে, আমার এখানে 16% কমে গেছে। 16 হোক, এটা পার্সেন্টেজটা আমি কেটে দিলাম, 16 ধরলাম আমি, বাইকার্বনেট 16। ঠিক আছে? বাইকার্বনেট 16 মানে কি? এই 22 এর নিচে আছে 16, সো 22 এর নিচে 16 মানে কি? এটা বাইকার্বনেট অ্যাসিডোসিস কন্ডিশনে আছে। তো মেটাবলিক অ্যাসিডোসিস আমার চেয়েছিল, কিছুই নেই আর, আমাকে আর উত্তর বলতে হবে না, এবার তোমরাই বলবে, তোমরা শিখে গেছো, যা বলার সব বলে দিয়েছি। হুইচ অফ দ্য ফলোইং ভ্যালুস ইন্ডিকেট মেটাবলিক অ্যালকালোসিস? মেটাবলিক অ্যালকালোসিসে কি হবে? অ্যালকালোসিস বলেছে। মেটাবলিক মিন্স আমার CO2 এর সাথে কোনো সম্পর্ক নেই, তো CO2 কাট অফ করতে হবে আমাকে, আমি CO2 দেখবো না। অ্যালকালোসিস মানে কি? বাইকার্বনেট HCO3 বাইকার্বনেট কি হবে? বেড়ে যাবে। তাই আমাকে খুঁজতে হবে যে বাইকার্বনেট কোনটাতে বেড়েছে, কোন অপশনটাতে বেড়েছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, অ্যালকালোসিস পিএইচ তার মানে কত? পিএইচ তার মানে কত? 7.35 টু 7.45। অ্যাকচুয়ালি 7.45 এর থেকে বেশি হতে হবে পিএইচ, তাহলেই তাকে আমরা বলবো মেটাবলিক অ্যালকালোসিস। সো আমাকে পিএইচ 7.45 এর নিচে কোন কোন অপশনগুলো আছে আমাকে দেখতে হবে, বাকিগুলোকে আমি কেটে ফেলবো। অপশন এ 7.34, এটা কি? 7.34 অ্যাসিডোসিস কন্ডিশন, আমার কি চেয়েছে? অ্যালকালোসিস, কাট। আচ্ছা, পিএইচ আমি প্রথমেই কি দেখবো? পিএইচ দেখে আমি অপশন টার্মিনেট করে দেবো প্রথমেই, এভাবেই করতে হবে সবাইকে। আর একটা কি হয়েছে? পিএইচ 7.38, এটা তো নর্মাল কন্ডিশন, তো এটা কাট অফ। আমাকে অ্যালকালোসিস চেয়েছে, সো পিএইচ 7.46, এটাও অ্যালকালোসিস। পিএইচ 7.47, এটাও অ্যালকালোসিস। এইবার আমাকে দেখতে হবে মেটাবলিক কন্ডিশনের জন্য। মেটাবলিক মানে কি? আমাকে বাইকার্বনেট দেখতে হবে যে বাইকার্বনেট বেড়েছে কি বাড়েনি। আচ্ছা, বাইকার্বনেট কি হয়েছে? 26। 26 মানে কি? নর্মাল। 26 মানে কি? নর্মাল কন্ডিশন। আচ্ছা, পিএইচ, আচ্ছা বাইকার্বনেট 36। 36 মানে কি? অবশ্যই 22 টু 27, তার মানে কি? বাইকার্বনেট বেড়ে গেছে, তার মানে কি? এটা আমার উত্তর। এটা না, উত্তর আমার ডি, দ্যাট ইজ পিএইচ 4। পিএইচ কত? পিএইচ হচ্ছে তোমার অ্যালকালোসিস, পিএইচও বেশি আছে। পিসিও2 40, দ্যাট ইজ নর্মাল আছে। আর তোমার বাইকার্বনেট কি? বেশি আছে। বেশি মানে অ্যালকালাইন, বেশি মানে অ্যালকালোসিস, বাস। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, a nurse is caring for an infant who has intractable or uncontrollable vomiting. The most important likely complication is acidosis, hyperkalemia, hypernatremia, alkalosis. কি হবে? দেখো একটা জিনিস বলে দিয়েছে, অ্যাসিডোসিস, অ্যালকালোসিস। হাইপারক্যালেমিয়া আমি দেখতে যাব না, হাইপারনাট্রিমিয়া আমি দেখতে যাব না। কেন দেখতে যাব না? কারণ আমাকে দুটো কন্ডিশন বলেই দিয়েছে, একটা অ্যাসিডোসিস হতে পারে কিংবা অ্যালকালোসিস হতে পারে। দুটো যখন একে অপরের সঙ্গে অপোজিট হয় তখন সেই দুটোর মধ্যে একটা উত্তর হয়, এটা সবসময় মনে রাখবে। তাহলে কি আছে? পেশেন্ট কি করছে? ভমিটিং করছে। আমি একটু আগেই বলেছিলাম, সরি, এখানে কি আছে? HCl আছে, তার মানে কি আছে? H প্লাস Cl মাইনাস। H প্লাস Cl মাইনাস দুটোই কি হচ্ছে? আউট। কারণ কি হচ্ছে? ভমিটিং হচ্ছে। কি হচ্ছে? ভমিটিং হচ্ছে। ঠিক আছে? এবার ভমিটিং হওয়ার জন্য কি হচ্ছে? দুটোই HCl, দ্যাট ইজ H প্লাস Cl মাইনাস, দুটোই কি হলো? বাইরে বেরিয়ে গেল, বডির বাইরে চলে গেল H প্লাস। H প্লাস যদি বডির বাইরে চলে যায় তাহলে কি হয়? অ্যাসিড আমার বডি থেকে বাইরে চলে যাচ্ছে, আমার কি হবে? অ্যালকালোসিস। অ্যালকালোসিস যদি হয়ে যায় তাহলে কি হবে? আমরা তো উত্তর পেয়ে গেছি, এটা কন্ডিশন কি চেয়েছিল। আচ্ছা, এবার অ্যালকালোসিস যেহেতু হয়ে গেছে, আমি একটু আগেই বললাম কি, ফর অ্যাসিডোসিস, for acidosis and for alkalosis. অ্যাসিডোসিসে কি হবে? হাইপার ক্যালিমিয়া। আর অ্যালকালোসিসে কি হবে? হাইপো ক্যালিমিয়া। কেন হবে? কেন? দেখো H প্লাস কি হচ্ছে? বাইরে বেরিয়ে যাচ্ছে। আমার এখানে ধরলাম সেল আছে, ঠিক আছে, এইখানে আমার সেল আছে। H প্লাস বাইরে মানে কি? এখানে H প্লাস দুটো আছে মাত্র, আর আমি ধরলাম H প্লাস কমে গেছে। এখানে কি আছে? H প্লাস, H প্লাস, H প্লাস, H প্লাস, H প্লাস, এখানে 5টে আছে, ঠিক আছে। আর এইখানে কি আছে?
পটাশিয়াম একটা আছে, দুটো আছে, তিনটে আছে, চারটে আছে, পাঁচটা আছে, ঠিক আছে। একটাই জিনিস হবে, কি হবে, এই H প্লাস বাইরে আসবে, এই পটাশিয়াম ভিতরে যাবে, আর কিচ্ছু না। কি হবে তাহলে, পটাশিয়াম যদি ভিতরে চলে যায় তাহলে ব্লাডে, এখানে ধরলাম ব্লাড ভেসেল ছিল, এটা ব্লাড ভেসেলের মধ্যে ছিল আমি ধরলাম, ঠিক আছে। ব্লাড ভেসেলে কি হবে, পটাশিয়াম কমে যাবে। H প্লাস যদি এই সেল থেকে বাইরে চলে আসে তাহলে কি হবে, H প্লাস বেড়ে যাবে। তাহলে H প্লাস যদি বেড়ে যায় তাহলে H প্লাস বাইরে বেরোচ্ছিল, H প্লাস আবার এখানকে চলে আসছে, H প্লাস আবার এখানকে চলে আসছে, নিউট্রাল আস্তে আস্তে কি হচ্ছে, তার মানে নিউট্রাল হচ্ছে। তখন কি হচ্ছে, এটা কিভাবে কাজ করছে, বডি কাজ করছে, এটা হচ্ছে বাফার সিস্টেম হিসেবে কাজ করছে, যাতে নিউট্রাল হয়ে যায়, অ্যাসিড অ্যালকালাইন যাতে নিউট্রাল হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য কি হবে, পটাশিয়াম কমে যাবে, মিন্স হাইপোক্যালেমিয়া হবে। এইখানে অপশনে কি বলেছে, অপশনে বলেছে হাইপার ক্যালিমিয়া, হাইপার ক্যালিমিয়া ফর অ্যাসিডোসিস, ফর অ্যাসিডোসিস, ঠিক আছে। অ্যাসিডোসিস, আচ্ছা অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস, এখানে কি হবে, ভমিটিং হচ্ছে মানে H প্লাস বেরিয়ে যাচ্ছে, H প্লাস বেরিয়ে যাচ্ছে মানে কি, H প্লাস বডিতে কমে যাচ্ছে, বডিতে H প্লাস কমে যাচ্ছে মানে কি হবে, অ্যালকালোসিস। সো রাইট অ্যান্সার ইজ বি, দ্যাট ইজ অ্যালকালোসিস। এখানে হাইপারনাট্রিমিয়া কোনো কিছু না, এটাও না, এটাও, ঠিক আছে। সিম্পল কনসেপ্ট, এর মধ্যে আর কিচ্ছু এক্সট্রা কিছু বলার নেই, সিম্পল সিম্পল জিনিস একটু বুঝলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা 6 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য ক্লায়েন্ট হ্যাজ দ্য ফলোইং আর্টারিয়াল ব্লাড গ্যাসেস pH 7.19, আমি pH 7.19, এক একটা করে কন্ডিশনকে নেব আর ডিসকাস করবো, ঠিক আছে। pH 7.9 মিনস 7.19 মিনস অ্যাসিডোসিস, অ্যাসিডোসিস, ঠিক আছে। PaCO2 33 মিনস PaCO2 কমে গেছে, PaCO2 কত, একটুকু কমে গেছে, কারণ আমাদের PaCO2 ইটস 35 to 45, দ্যাট ইজ এখানে আমাদের এসছে কত 33, তার মানে এটা কমে গেছে, তার মানে এটাও কি করছে, অ্যাসিডোসিস। এই PaCO2 কমে যাচ্ছে, তার মানে কি হবে, অ্যালকালোসিস করছে, ঠিক আছে। আচ্ছা PaO2 95 অ্যান্ড বাইকার্বনেট হচ্ছে তোমার 19, HCO3 মাইনাস হচ্ছে তোমার 19 আছে, 19 আমার কত চাই, 22 to 27 এর মধ্যে চাই, কমে গেছে, তার মানে কি, এটাও অ্যাসিডোসিস, কি করছে, অ্যাসিডোসিস। pH কত আছে, অ্যাসিডোসিস কন্ডিশনে, বাইকার্বনেট কি বলছে, অ্যাসিডোসিস হয়েছে, PCO2 কি বলছে, অ্যালকালোসিস। এইখানেই কোশ্চেন চলে আসছে কম্পেনসেটেড, কেউ একটা কম্পেনসেট করার চেষ্টা করছে। কিছুক্ষণ আগে দেখছিলাম যে পটাশিয়াম কম্পেনসেট করার চেষ্টা করছিল, এখন কে করছে, এখন লাংস কম্পেনসেট করার চেষ্টা করছে, যে মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে গেছে, কম্পেনসেট শুরু করে, ঠিক আছে। চলো আচ্ছা এবারে কি বলছে, এখানে কোশ্চেনটা একটু অন্যরকম, এখানে আমাদেরকে সেটা জিজ্ঞেস করেনি, এখানে বলছে হুইচ মেডিকেশন উড দ্য নার্স প্রিপেয়ার টু অ্যাডমিনিস্টার বেসড অন দ্য রেজাল্ট, ইন্ট্রাভেনাস সোডিয়াম বাইকার্বনেট, অক্সিজেন ভায়া নেজাল ক্যানুলা, এপিনেফ্রিন ইন্ট্রাভেনাস পুশ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ওরাল। খুব সিম্পল, অপশন যদি কাট অফ করতে থাকি সেটা হচ্ছে এপিনেফ্রিন ইন্ট্রাভেনাস পুশ কি করে হয়, এপিনেফ্রিন আমি কখন দিই, কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশন, শক কন্ডিশন, হাইপোটেনশন, সিভিয়ার হাইপোটেনশন হয়েছে, আমাকে ব্লাড ভেসেলকে কন্ট্রাক্ট করতে হবে, ব্লাড ভেসেলকে বাড়ানোর লেগে, তখন আমি দেবো এপিনেফ্রিন, তার আগে আমি দিতে যাবো না। এটা কোনো অ্যানাফিল্যাক্টিক শকও হয়নি, বা কোনো একটা হার্ট রিলেটেড কোনো প্রবলেমও নেই, সুতরাং অপশন সি কাট অফ। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি একটা অ্যান্টাসিড, তো অ্যান্টাসিড আমি এখানে কেন দিতে যাবো, অ্যান্টাসিড দিয়ে আমার লাভ কি, এখানে অ্যান্টাসিড আমি দেবো না। অক্সিজেন ভায়া নেজাল ক্যানুলা ইন্ট্রাভেনাস সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট কি, সোডিয়াম বাইকার্বনেট ইজ বেস অর অ্যালকালাইন, তো এইখানে আমার কন্ডিশন কি হয়েছে, অ্যাসিডোসিস, আমার কন্ডিশন কি এখানে, অ্যাসিডোসিস। এখানে কি অ্যাসিডোসিস, দ্যাট ইজ মেটাবলিক অ্যাসিডোসিস। কে কম্পেনসেট করার চেষ্টা করছে, লাংস, বাট কম্পেনসেট কি করতে পেরেছে, কম্পেনসেট করতে পারে, সো ইটস আনকম্পেনসেটেড, বাট অ্যাকচুয়ালি ইটস নট আনকম্পেনসেটেড, ইটস পার্সিয়ালি কম্পেনসেটেড। কারণ যখন বন্ধু একটু হলেও চেষ্টা করছে কিছু জিনিসকে কম্পেনসেট করার জন্য, কম্পেনসেট হোক বা না হোক তার সাথে যায় আসে না, বাট আমাকে সেটা বলতে হবে পার্সিয়ালি কম্পেনসেটেড। আমরা একটা পরে কোশ্চেনই পাবো, দু একটা কোশ্চেন পরেই, সেটা তখন বলে দেবো, ঠিক আছে। এখানে কোশ্চেন কি আছে, কোন জিনিসটা দেবো, তো
তোমার কন্ডিশন কি অ্যাসিডোসিস, আমাকে কি দিতে হবে অ্যালকালাইন, আমাকে কি দিতে হবে অ্যালকালাইন টু নিউট্রাল the reaction, to neutral the reaction, ঠিক আছে। তাহলে আমাকে কি দিতে হবে A, that is intravenous sodium bicarbonate, B আমি অক্সিজেন আমি দিতে যাব না, কারণ রেসপিরেটরি কোনো কন্ডিশন নেই সেখানে, কোনো তার সাফোকেশন প্যালপিটেশন বা অক্সিজেন হাইপক্সিয়া কোনো কিছু হচ্ছে না, আমি তাকে অক্সিজেন ফালতু ফালতু দিতেও যাব না। আচ্ছা চলো, which of the following condition would a nurse recognize as contributing to the development of respiratory acidosis? রেসপিরেটরি অ্যাসিডোসিস কখন হবে, কোন কন্ডিশনে রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে, কখন হবে রেসপিরেটরি অ্যাসিডোসিস? যখন আমার CO2 বিল্ড আপ হবে বা যখন CO2 বেশি হবে। CO2 কখন বেশি হবে? যদি আমি হাইপোভেন্টিলেশন করি, হাইপোভেন্টিলেশন, যখন আমি হাইপোভেন্টিলেশন করব, অর্থাৎ যখন আমি CO2 কে বাইরে বের করতে পারছি না, আমার লাংসে কোনো একটা রোগ আছে, আমার COPD আছে, আমার ব্রঙ্কিওস্টাইটিস আছে, আমার অ্যাটেলেকটেসিস আছে, আমার অ্যাস্থমা আছে, আমার অনেক রোগ আছে যেগুলো COPDর সাথে আমার যুক্ত, যেটা আমার লাংসের সাথে যুক্ত। লাংসের জন্য যদি যুক্ত থাকে তাহলে আমি সেখানে লাংস আমার প্রপারলি কাজ করছে না প্রপারলি কাজ করার জন্য আমি CO2 কে বাইরে বের করতে পারছি না। CO2 কে বাইরে না বের করতে পারার জন্য CO2 আমার শরীরে জমছে, CO2 যদি জমছে আমার কন্ডিশন কি হবে অ্যাসিডোসিস। সেই কন্ডিশনটা কি বলবো রেসপিরেটরি অ্যাসিডোসিস। কেন? কারণ আমার লাংসের সাথে কানেক্টেড। তো এই কন্ডিশন কি হতে পারে সেটা হচ্ছে লাংস ডিসঅর্ডার। লাংস ডিসঅর্ডার মধ্যে কি আছে? অনেক কিছু আছে, হেমোথোরাক্স, নিউমোথোরাক্স, অ্যাটেলেকটেসিস, COPD, ব্রঙ্কিওস্টাইটিস, অনেক কিছু আছে, এমফাইসেমা, অনেক কিছু আছে। চলো উত্তর বলেই দিয়েছি, আর কি বলবো। সো এটা কি এমফাইসেমা, হাইপারভেন্টিলেশন, ডায়রিয়া, ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস। আচ্ছা, দুটো কন্ডিশন মেটাবলিকের সাথে কানেক্টেড যেগুলোকে আমাদেরকে টার্মিনেট করতে হবে প্রথমেই, সেটা হচ্ছে ডায়রিয়া, ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস। এগুলো কিসের সাথে? এগুলো কোন কন্ডিশন? মেটাবলিক কন্ডিশন। সুতরাং এই দুটো নাম। আর কি থাকছে? এমফাইসেমা, হাইপারভেন্টিলেশন। হাইপারভেন্টিলেশন মানে কি? হাইপারভেন্টিলেশন মানে কি? বারবার নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, বারবার, মানে আমি CO2 কে বারবার বের করে দিচ্ছি শরীর থেকে। আমি যত বেশি নিঃশ্বাস প্রশ্বাস নেবো, কখন হয় এটা? যখন একটা খুব 20 বা 23 to 4 যে সমস্ত ছেলেমেয়েরা হয়, আমরাও সেই এজে আছি, তো কি হয় তখন অনেক সময় প্যানিক অ্যাটাক হয়, বা কোনো কিছু একটা চাইছি আমি পাচ্ছি না। অনেকে, এটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায়, কি হয় প্যানিক অ্যাটাক হয়। আমরা অনেক পেশেন্ট পেতাম যখন আমরা ডিউটি করতাম, যে পেশেন্ট এসছে তখন কি হচ্ছে প্যানিক অ্যাটাক নিয়ে এসছে। প্যানিক অ্যাটাক যখন নিয়ে এসছে তখন কি হচ্ছে বারবার নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, আমি নিঃশ্বাস পাচ্ছি না, আমি অক্সিজেন পাচ্ছি না, আমাকে মাস্ক দাও, অক্সিজেন দাও। বাট অ্যাকচুয়ালি সেটা প্যানিক অ্যাটাক, তাকে অক্সিজেন দেওয়া না দেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তার একটা রোগ হতে পারে তখন, আর তখন একটা ডিজিজ বা কন্ডিশন, এই কন্ডিশনটা হতে পারে সেটা কি মেটাবলিক অ্যালকালোসিস। কেন হতে পারে? হাইপার ভেন্টিলেশন করছে পেশেন্ট, বারবার নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, ছাড়ছে, বেশি এক্সহেলেশন করছে। বেশি এক্সহেলেশনের মাধ্যমে কি হচ্ছে? CO2 শরীর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। CO2 কি? অ্যাসিড বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে কি কন্ডিশন হবে? অ্যালকালোসিস। অ্যালকালোসিস কন্ডিশনের জন্য কি হবে? রেসপিরেটরি অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস। ঠিক আছে। আরেকটা জিনিস, যদি CO2 জমতে থাকে তাহলে আমাদের স্কিন কি হবে? হট বা ওয়ার্ম নাকি কোল্ড? মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস কন্ডিশনে কি হবে, মেটাবলিক অ্যাসিডোসিস কন্ডিশনে কি হবে? এই কোশ্চেনটা খুব আসে, তাই আমার মাথায় ক্লিক করলো এটা কি হবে। দেখো, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কোন গ্যাসটা দায়ী? CO2 দায়ী। CO2 কি জন্য দায়ী? কারণ গ্লোবাল ওয়ার্মিং করছে, অর্থাৎ গ্লোবালের মধ্যে হটনেস বাড়ছে। তো হটনেস কেন বাড়ছে? CO2 বিল্ড আপ হচ্ছে। যদি CO2 যদি বাইরে বিল্ড আপ হয়, যদি হটনেস বেড়ে যায়, তাহলে আমাদের বডির মধ্যে যদি হয়, তাহলে বডি গ্লোবাল ওয়ার্মিং যদি করে, তাহলে বডি ওয়ার্মিংও করতে পারে। তাহলে CO2 যদি জমতে থাকে, তাহলে আমার CO2 জমার জন্য বডি বা আমার বডির টেম্পারেচার বেড়ে যাবে, তাহলে আমার রেসপিরেটরি অ্যাসিডোসিস কন্ডিশনে কি হবে? এটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা, রেসপিরেটরি অ্যাসিডোসিস আর হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে কি হবে? বডি টেম্পারেচার বেড়ে যাবে। কেন? ডিউ টু CO2 বিল্ড আপ। ঠিক আছে। কেন? কারণ CO2 যদি গ্লোবালকে ওয়ার্মিং করতে পারে, তাহলে গ্লোবাল ওয়ার্মিং বলছি, তাহলে বডিতে যদি জমছে, তাহলে বডিকে আমরা কেন বডি ওয়ার্মিং বলবো? আমার ইচ্ছা আমি বলবো। আচ্ছা, মেটাবলিক অ্যাসিডোসিসে কি হবে? মেটাবলিক অ্যাসিড হবে বডি টেম্পারেচার কমে যাবে।
ঠিক আছে, বডি টেম্পারেচার কমে যাবে। এটা দুটো ডিফারেন্স একমাত্র হয়, তার জন্য এই কোশ্চেনটা বারবার জিজ্ঞেস করে যে রেসপিরেটরি অ্যাসিডোসিস কন্ডিশনে বডি টেম্পারেচার হাই থাকে নাকি লো থাকে। কি বলবে? বডি টেম্পারেচার হাই থাকে। কেন? কারণ CO2 বিল্ড আপ হচ্ছে। চলো, আচ্ছা তাহলে কি হাইপার ভেন্টিলেশনে কি হবে? রেসপিরেটরি অ্যালকালোসিস। কারণ আমাকে কি বলেছে? রেসপিরেটরি অ্যাসিডোসিস। সো বি উত্তর না। তাহলে উত্তর কি থাকছে? এ, দ্যাট ইজ এমফাইসেমা। এমফাইসেমা কি? রেসপিরেটরি ডিজিজ। রেসপিরেটরি ডিজিজ মানে কি? এমফাইসেমা মানে কি? রাপচার অফ অ্যালভিওলি। অ্যালভিওলি যখন রাপচার হয়ে গেছে, আমার লাংস কাজ করছে না, লাংস কাজ করছে না, আমি এক্সেলের মাধ্যমে CO2 কে বাইরে বের করতে পারছি না, CO2 বাইরে বেরোচ্ছে না, মানে CO2 কি? অ্যাসিড। CO2 বডিতেই থাকছে, বডি থেকে বেরোতে পারছে না, অ্যাসিড যদি থাকে দ্যাট ইজ কল্ড অ্যাসিডোসিস। তো রেসপিরেটরি অ্যাসিডোসিস উত্তর। আচ্ছা 8 নম্বরের কোশ্চেন কি বলছে? দ্য নার্স প্ল্যান্স কেয়ার for a client with COPD knowing that the client is most likely to experience what type of acid base imbalance। কি বলছে? পেশেন্টের COPD আছে, knowing that the client most likely experience what type of acid base। এটা তো উত্তর আগেই তোমরা বলেই ফেলবে, কারণ আমরা উত্তর করেই নিয়েছি। আমরা কাট অফ করি প্রথম। আমাকে কি কন্ডিশন বলছে? COPD। COPD কোন কন্ডিশনের সাথে যুক্ত? COPD রেসপিরেটরি কন্ডিশন। রেসপিরেটরি কন্ডিশন, রেসপিরেটরি কন্ডিশন, ঠিক আছে। তাহলে রেসপিরেটরি কন্ডিশন যদি COPD হয়, তার মানে কি হবে? মেটাবলিক কোনো মতেই না। সো মেটাবলিককে কেটে দাও। তাহলে দুটো, একটা হচ্ছে মেটাবলিক রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি রেসপিরেটরি অ্যালকালোসিস। আচ্ছা, তো এইখানে কি বলেছে? COPD। COPD মানে কে? COPD মানে কি হচ্ছে? COPD মানে লাংস কাজ করছে না। লাংস যদি কাজ না করে CO2 কি হবে? বিল্ড আপ হবে, বিল্ড আপ ইন আওয়ার বডি। CO2 যদি আমাদের বডিতে জমতে থাকে তাহলে কি হবে? CO2 ইজ অ্যাসিড। CO2 যদি কম জমতে থাকে তাহলে কি হবে? অ্যাসিডোসিস। তাহলে এটা কন্ডিশন কি? COPD হয়েছে পেশেন্টের, তাহলে রেসপিরেটরি অ্যাসিড, নট অ্যালকাল। খুব ইজি, তোমরা বুঝতেই পারছো। চলো, আচ্ছা আরেকটা আমরা এবিজি অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে যেটা বলছিলাম পার্সিয়ালি কম্পেনসেটেড মেটাবলিক, আচ্ছা ফুললি কম্পেনসেটেড, আর একটা হচ্ছে আনকম্পেনসেটেড, ঠিক আছে। এবিজি অ্যানালাইসিস রিপোর্ট শোস pH 7.3। pH কত? pH কত? pH 7.3, দ্যাট ইজ অ্যাসিডোসিস, ঠিক আছে। আচ্ছা PCO2 কত? PCO2 হচ্ছে 65। PCO2 65 মানে অনেকটাই CO2 হাই। তার মানে কি? এটাও কি কন্ডিশন করছে? রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যাসিডোসিস, ঠিক আছে। বাইকার্বনেট কত আছে? HCO3 মাইনাস বাইকার্বনেট কত আছে? 29। এটাও কি আছে? 22 to 27, তাহলে এটাও কি বেশি আছে? তাহলে 29 মানে 20, এই 22 to 27 এর থেকে বেশি আছে। তার মানে বেশি আছে মানে কি? তার মানে এটাও কি কন্ডিশন? না এটাও তোমাকে অ্যালকালাইন কন্ডিশন বাড়ছে, আর এইটা কি করছে? অ্যালকালোসিস, ঠিক আছে। এ কি করার চেষ্টা করছে? এইটাকে লাং, এইটাকে কিডনি, ঠিক আছে। এখানে এফেক্ট কে হয়েছে? এফেক্ট হয়েছে লাংস। লাংস হচ্ছে ড্যামেজ, লাংস ড্যামেজ হয়ে গেছে। লাংস কি হয়েছে? ড্যামেজ। এই লাংসের বন্ধু কে ছিল? আমরা একটু আগেই দেখলাম যে লাংসের বন্ধু ছিল কিডনি। কিডনি কাকে হেল্প করছে? লাংসকে হেল্প করছে। কিভাবে? না কিডনি কি করছে? এই দেখছে যে অ্যাসিডোসিস কন্ডিশন, আমার তো বন্ধু এখন তো খারাপ কন্ডিশনে আছে, তাহলে আমাকে তো তাকে বাঁচাতে যেতে হবে, কারণ ওরা খুব ভালো বন্ধু, ওরা তো একে অপরকে বাঁচায়। তো কিডনি কি বলছে? না লাংসকে বাঁচাতে হবে, কারণ লাংসের অবস্থা খুব খারাপ, লাংসের অ্যাসিডোসিস হয়ে গেছে। তো কিডনি কি করছে তখন? যে আমার কাছে তো একটা জিনিস আছে যে আমি যেটাকে অ্যাবজর্ব করলে লাংস বেঁচে যেতে পারে, এটা কি? বাইকার্বনেট। বাইকার্বনেট কি বলছে? বাইকার্বনেটে 27 পর্যন্ত দেয়। যদি আমি বাইকার্বনেটকে বাড়িয়ে দিই, কিডনি বলছে আমি যদি বাইকার্বনেটকে বেশি অ্যাবজর্ব করি, যদি বাইকার্বনেটের পরিমাণ যদি আমি বডিতে বাড়িয়ে দিই, তাহলে ও কিডনি লাংসের তো অ্যাসিডোসিস হয়েছে, আমি যদি অ্যালকালাইন বাড়াই তাহলে কি হবে? নিউট্রাল। অ্যালকালাইনও বাড়ছে, অ্যাসিডোসিস হচ্ছে, নিউট্রাল হয়ে যাওয়ার কথা। বাট কিডনি চেষ্টা তো করছে, কিন্তু সেই চেষ্টা ফুলফিল হচ্ছে না কিছুতে, অর্থাৎ ফুললি কম্পেনসেট করতে পারছে না। ফুললি কম্পেনসেট মানে pH কত হওয়া উচিত ছিল? ফুললি কম্পেনসেট হতে গেলে pH কে 3.5 to
7.45 এর মধ্যে থাকতে হতো, তখন আমরা বলতাম যে ফুললি কম্পেনসেটেড আমরা তখন বলবো যখন পিএইচ নর্মাল রেঞ্জে চলে আসবে। বাট এখানে পিএইচ কিন্তু নর্মাল রেঞ্জের মধ্যে নেই, তাহলে কি আনকম্পেনসেটেড না। যদি আনকম্পেনসেটেড কখন বলবো, যখন আনকম্পেনসেটেড বলবো তখন এই বাইকার্বনেট যখন কিডনি লাংসের শত্রু হয়ে যাবে, তখন আমি বলবো যে না, এটা আনকম্পেনসেটেড। বাট এইখানে কোন সিচুয়েশন, এইখানে হচ্ছে পার্সিয়ালি কম্পেনসেটেড। পার্সিয়ালি কম্পেনসেটেড কি? পার্সিয়ালি কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস নাকি রেসপিরেটরি অ্যাসিডোসিস? পার্সিয়ালি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। কেন? কারণ দেখো এই PCO2 কন্ডিশনটাই বেশি সিভিয়ার। কেন? 65 মানে অনেকটাই, 45 থেকে 65 চলে গেছে। সেখানে কিডনি চেষ্টা করছে একটু বাড়িয়ে যদি নিউট্রাল করা যায়, বাট নিউট্রাল করতে পারছে না, কিন্তু চেষ্টা করছে। 7.3 পর্যন্ত গেছে, আর 5 কিছুতেই করতে পারছে না। তার জন্য সম্পূর্ণ পরিমাণে ফুললি কম্পেনসেট করতে পারছে না, বাট পার্সিয়ালি কম্পেনসেট করেছে। হয়তো সেটা 7.2 ছিল, সেটাকে 7.3 পর্যন্ত নিয়ে গেছে, এক তো বাড়িয়েছে, 0.1 তো বাড়িয়েছে। তো 0.1 যেহেতু বাড়িয়েছে, তার মানে পার্সিয়ালি ভাবে সে একটু হলেও বাড়িয়েছে, তাই এটা কি হবে? পার্সিয়ালি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। কারণ কোন কন্ডিশন হয়েছিল আগে? লাংসের কন্ডিশন ছিল। তো লাংসের কন্ডিশন মানে রেসপিরেটরি। 7.3 মানে কি? পেজ অ্যাসিডোসিস কন্ডিশনে, সো অ্যাসিডোসিস। এবারে কি না, কিডনিও যেহেতু চেষ্টা করছে বাট কম্পেনসেট করতে পারেনি, তার জন্য আমরা কি বলবো? এটাকে পার্সিয়ালি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে আমরা কি কি দেখলাম এখানেই বলে দিচ্ছি, আমি আর যাচ্ছি না ওইখানে। তাহলে যখন ফুললি কম্পেনসেট বলবো আমি FC লিখলাম, ফুললি কম্পেনসেট। আর পার্সিয়ালি কম্পেনসেট PC লিখলাম, আর আনকম্পেনসেট UC লিখলাম। আমি আরেকবারটি বলে দিচ্ছি যাতে ভুলে না যাও, আমি বলে দিচ্ছি আরেকবারটি। FC means fully compensate, PC means partially compensate, UC means uncompensated। আমি আর লিখতে পারছি না, ওই পেজে যে আমাদের কথা ছিল যে বোঝানো, আমি ওই পেজে যাচ্ছি না, আমি এই পেজেই বুঝিয়ে দিচ্ছি। ফুললি কম্পেনসেট মানে কি? PH নর্মাল থাকবে, PH নর্মাল হয়ে যাবে। বাট PH কি এখানে আমাদের নর্মাল হয়েছে? PH আমাদের নর্মাল হয়নি, ঠিক আছে। আচ্ছা, পার্সিয়ালি কম্পেনসেট মানে কি? PH নর্মালও হতে পারে, আবার অ্যাবনর্মালও হতে পারে। বাট যে কন্ডিশনটা হবে, আমি বাংলায় লিখে দিচ্ছি, যে কন্ডিশন হবে তার বিপরীত রেঞ্জ অ্যাবনর্মাল থাকবে, থাকবে। কিভাবে? সেটা হচ্ছে যদি এই যে দেখো 7.3 কম্পেনসেট তো হয় না, কিন্তু আবার এটাকে আনকম্পেনসেটও বলবো না। আনকম্পেনসেট যদি বলতে হয় তখন কি হবে? বিপরীত, সেম টু সেম জিনিস। এখানে শুধু লিখে দিচ্ছি আমি বিপরীত, PH সেম টু সেম, এখানেও সেম টু সেম। আনকম্পেনসেটেডে কি হবে? PH অ্যাবনর্মাল, বিপরীত রেঞ্জ কি হবে? নর্মাল থাকবে। শুধু একটাই ডিফারেন্স, আর কিচ্ছু মনে রাখতে হবে না। পার্সিয়ালি কম্পেনসেটের ক্ষেত্রে কি হবে? যে PH নর্মালও হতে পারে, না PH অ্যাবনর্মাল থাকবে, সরি PH অ্যাবনর্মালি থাকবে, নর্মাল না, PH নর্মাল না, PH অ্যাবনর্মাল থাকবে। তার যে বিপরীত যে কন্ডিশন, অর্থাৎ যে এই বাইকার্বনেট, সেও কি হবে? সেও অ্যাবনর্মাল থাকবে, ঠিক আছে। তাহলে আরেকবারটা আমি ভালোভাবে বলে দিচ্ছি। ফুললি কম্পেনসেট মানে PH নর্মাল থাকবে, এখানে PH নর্মাল না, তো ফুললি কম্পেনসেটের কোনো কোশ্চেন এখানে আসছে না, ঠিক আছে। আচ্ছা, পার্সিয়ালি কম্পেনসেটের ক্ষেত্রে কি হবে? পার্সিয়াল কম্পেনসেটের ক্ষেত্রে PH ও অ্যাবনর্মাল হবে, আর তার যে বিপরীত যে কন্ডিশন হয়েছে তার বিপরীত রেসপিরেটরি কন্ডিশন, তার মানে মেটাবলিকের মানে হচ্ছে HCO3, CO2 বিপরীত হচ্ছে HCO3, বাইকার্বনেটও যদি অ্যাবনর্মাল তখন হবে পার্সিয়ালি কম্পেনসেট। আর যদি PH ও অ্যাবনর্মাল বাট এই HCO3 অর্থাৎ যে কন্ডিশন তার বিপরীত কন্ডিশন যদি নর্মাল থাকতো, আজকে এটা ধরলাম আমি 25 আছে, তাহলে তখন আমি কি বলবো? একে আনকম্পেনসেট, UC, দ্যাট ইজ আনকম্পেনসেট। বোঝাতে পারলাম? আমি আরেকটি মুখে বলে দিচ্ছি। ফুললি কম্পেনসেট মানে কি? PH নর্মাল কন্ডিশনে চলে এসেছে, দ্যাট ইজ ফুললি কম্পেনসেট। পার্সিয়ালি কম্পেনসেট মানে কি? পার্সিয়ালি কম্পেনসেট মানে হচ্ছে PH ও অ্যাবনর্মাল, আর যে কন্ডিশন যদি CO2 নর্মাল বা অ্যাবনর্মাল আছে, CO2 যদি কন্ডিশন মানে রেসপিরেটরি যদি কন্ডিশন হয়, তাহলে রেসপিরেটরি অপোজিট মেটাবলিক মানে বাইকার্বনেট, সেই বাইকার্বনেট যদি অ্যাবনর্মাল হয়,
পিএইচ অ্যাবনর্মাল, বাইকার্বনেট অ্যাবনর্মাল, তখন কি হবে? পার্সিয়ালি কম্পেনসেট, মানে কম্পেনসেট করার চেষ্টা করছে বাট কম্পেনসেট করতে পারছে না। কম্পেনসেট যদি করে দেয় তখন তাকে বলবো ফুললি কম্পেনসেট, যদি না করতে পারে তাহলে কি বলবো? পার্সিয়ালি কম্পেনসেট। পার্সিয়ালি কম্পেনসেট বলবো কারণ চেষ্টা তো করছে, হয়তো করতে পারছে না, চেষ্টা করছে। তোমাদেরকেও বলছি চেষ্টা করো, হবে না হবে সেটা পরের ব্যাপার। আর কি আনকম্পেনসেট মানে কি? আনকম্পেনসেট মানে হচ্ছে পিএইচ অ্যাবনর্মাল, আর যে বন্ধু সেই বন্ধু এখন শত্রু হয়ে গেছে, বন্ধু কোনো কাজ করছে না। অর্থাৎ লাংস মরছে মরুক, কিডনি বলছে না আমি যাবো না, ওর ব্যাপার ও ভাববে, আমি যাবো না, মানে হচ্ছে সাদাসিধে মানুষও যাবে না, ও সাথে পাচ্ছে নেই, এইটি হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। এটাই হচ্ছে এইসব পার্সিয়ালি কম্পেনসেট, ফুললি কম্পেনসেট আর আনকম্পেনসেট। আশা করি বুঝতে পেরেছো, বোঝাতে পেরেছি। চলো, আচ্ছা আজকের এই একটাই কোশ্চেন তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি, যেটা তোমরা কমেন্টে উত্তর দিয়ে দেবে। আমি সেই উত্তর দেখেই বুঝে যাবো যে তোমরা কে এই লেকচারটা ভালোভাবে কনসেন্ট্রেশন দিয়ে দেখলে, সম্পূর্ণভাবে বুঝতে পারলে, তাহলে এই উত্তরটা দিতে পারবে। আমি একটু হিন্টস দিয়ে যাচ্ছি, আমি খুব ট্রিকি কোশ্চেনে দিয়ে যাচ্ছি, আমি খুব ইজি কোশ্চেন, আমি কোনো পিএইচ বলে যাচ্ছি না। আরেকটা আমি আরেকটা কোশ্চেনও দিয়ে যাচ্ছি, 11 নম্বর কোশ্চেন, যেটা আমি আমার মনের মতো একটু পিএইচ করছি। পিএইচ 7.49, ঠিক আছে। PaCO2 কত? 19, HCO3 মাইনাস এটা কত? 25। আচ্ছা, এই কন্ডিশনটা কি কন্ডিশন তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে পাঠাবে। দুটো উত্তর 10 নাম্বার 11 নাম্বার কমেন্টের মাধ্যমে ঠিক এটাই লিখবে। 10 নাম্বার 11 নাম্বার আর লেকচার কেমন ছিল তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো কিনা এটাও জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে কি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন কি? 10 নম্বরের কোশ্চেন দেখো, আ নার্স ইজ কেয়ারিং ফর আ পেশেন্ট অন ডাইউরেটিক থেরাপি। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, জাস্ট এটুকুই, যেহেতু খুব কি ডাইউরেটিক মানে কি? ডাইউরেসিস, সবকে বের করে দেওয়া। কিডনির কাজ কি? কিডনির ফাংশনকে আমি বাড়িয়ে দিচ্ছি, আমি কিডনির যা কাজ সেটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, কিছু একটা জিনিসকেও বের করে দিচ্ছি, বাস এটুকুই। এবার তুমি ভেবে নিও কি হবে, একটু তো ভাবো, তাহলে উত্তর পেয়ে যাবে যে ডায়ালিসিসের কাজ কি। ডায়ালিসিস দেওয়া মানে এক্সেসিভলি, আমি যখন ইডিমা হয় সেই বডির ইডিমা বা লিকুইডকে যখন আমার এক্সেসিভ হয়ে যায় তখন সেটাকে বের করার জন্য আমি ডায়ালিসিস দিই। সে ডাইউরেসিস দেওয়ার জন্য কিডনি থেকে এক্সেসিভলি আমাদের ওয়াটার বেরিয়ে যাচ্ছে, সেই ওয়াটার সাথে আরও অনেক কিছুই বেরোচ্ছে। তার জন্য কোন কন্ডিশন হচ্ছে? তার জন্য অ্যাসিড বেস ডিসঅর্ডার কোনটা হচ্ছে? মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে, মেটাবলিক অ্যালকালোসিস নাকি রেসপিরেটরি অ্যাসিডোসিস। আর 11 নম্বর কোশ্চেন যেটা আমি বললাম, পিএইচ 7.45, PaCO2 19, আর তোমার এটা 19 mmHg, আর এটা হচ্ছে 25 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, ঠিক আছে। এটা হচ্ছে 25। এই কন্ডিশনটা কি, এই দুটোকে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের এটুকুই, এটাই ওয়ান শট। আশা করি এবিজি নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না, কারণ আমি এবিজিকে তোমাদেরকে ওই ছকের মাধ্যমে, রোমের মাধ্যমে, রেসপিরেটরি অপোজিট এইসব মাধ্যমে অনেক কিছুভাবে বুঝিয়ে দিয়েছি। এগুলো সবাই এই জিনিসগুলো ইউজ করে, আমি এর থেকেও আরও অনেক কিছু বলে দিয়েছি যেগুলো তোমরা সেটাও ইউজ করতে পারবে। তো যেটা খুশি, তোমাদের যেটা পছন্দ হয়েছে তোমরা সেইটাই ইউজ করবে, এমন কোনো না যে আমি এইটা বলেছি এইটাকে ইউজ করতে হবে। যেটা তোমাদের মনে হচ্ছে তোমরা সেটাই ইউজ করো, বাট ওই নাম্বারটা যেন তুমি নিয়ে আসতে পারো এইটুকুই চেষ্টা করবে। এই ভিডিও যদি একবার না দেখে বুঝতে পারো, তুমি দুবার দেখো, ঠিক বুঝে যাবে। কেননা এই এবিজি অ্যানালাইসিস খুব ট্রিকি ব্যাপার, একবার মাথায় ঢুকে গেলে আর বেরোবে না। কারণ আমি ঠিক সেই পড়ার সময় যখন ঢুকেছিলাম তখন থেকে কিন্তু এখনো পর্যন্ত আছে, এক্সট্রা কিচ্ছু নেই, শুধু ছোট্ট একটা কনসেপ্ট, ঠিক আছে। সো আজকের মতো এটুকুই, কমেন্ট করো। আর একটা কথা, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটি, তাহলে কি হবে, প্রত্যেকটা ভিডিও আমরা রেগুলারলি এবার চেষ্টা করবো প্রত্যেক দিন দেওয়ার। তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তো আর বেশি দিন যেহেতু নেই, তাই আমরা রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করবো। তার সাথে তোমরাও চেষ্টা করো, হাল ছেড়ো না। তোমার সাকসেস বেশি দূরে নেই, জাস্ট 1 থেকে 2 মাসের মধ্যে সম্পূর্ণ পেয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।